সালাম আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা কি আছেন সবাই? 9 জন দেখা যাচ্ছে। 10। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি শুরু করব না কিছুক্ষণ ওয়েট করব? স্যার একটু ওয়েট করলে মনে হয় ভালো হবে। কতক্ষণ? 15 পর্যন্ত, মানে আজকে অনেকগুলো ক্লাস ছিল তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার 7টা 15 থেকে শুরু করব, তাই তো? জি স্যার। ঠিক আছে। করবো কিনা তার নাই জানতে ধরে
আমরা কি শুরু করব? জি স্যার, শুরু করেন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আপনার ওই শাহরিয়ার কি আর ক্লাস নিছে আপনাদের? না স্যার, একটা নিয়েছিল। আহ, আপনাদের পরীক্ষার ডেট দিছে? জি স্যার, 15 তারিখ থেকে তো পরীক্ষা। কোন মাসের? নেক্সট মান্থের? না স্যার, এই মাসেরই। তাহলে ক্লাস আছে আর কয়টা? আপনার ক্লাস কতদিন শেষ করবে তারা? স্যার যখন সার্কুলার দিছিল তখন লেখা ছিল 22 তারিখ পর্যন্ত ক্লাস হবে। তাহলে পরীক্ষার পর পর্যন্ত? জি স্যার। স্যার এখন কি করে জানি না। কি আর করবে, ক্লাস নিবে। আচ্ছা, আপনাদের পরীক্ষায় আপনার একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে যে আপনার বিজনেস স্ট্র্যাটেজিস ফর সার্ভাইভিং দ্য প্যান্ডেমিক। তো প্যান্ডেমিক সিচুয়েশন কিভাবে বিজনেস সার্ভাইভ করা যায়, কোনো আইডিয়া আছে আপনাদের? এই যে আপনার একটা বড় প্যান্ডেমিক সিচুয়েশন গেল, এর মধ্যে বিজনেস কিভাবে সার্ভাইভ করা গেছে বা কিভাবে আমরা বিজনেস করতে পারছি, সেই জিনিসটা নিয়ে আপনার কোনো একটা টপিকস আসতে পারে। হুম। তো আপনার যেটা যদি আমরা যাই যে কোম্পানিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ হ্যাড টু অ্যাডাপ্ট চেঞ্জেস সার্কামস্টেন্সেস। প্রত্যেক কোম্পানিকেই আপনার যে চেঞ্জিং গুলো আসছে সেই চেঞ্জিং গুলো আপনাকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। এই অ্যাডাপশনের জন্য আপনাকে যেটা ধরা হচ্ছে যে আপনার কয়টা চারটা জিনিস আপনাকে নেওয়া হচ্ছে। একটা হচ্ছে ইনভেস্টিং ইন ইনোভেশন, দুই হচ্ছে টেকিং বিজনেস অনলাইন, 3 নম্বর হচ্ছে রেসপন্ডিং ইন টু ডিমান্ডস ইন লজিস্টিক, 4 নম্বর হচ্ছে চেঞ্জিং দ্য বিজনেস মডেল, আর 5 নম্বর হচ্ছে রিব্র্যান্ডিং দ্য কোম্পানি ইমেজ। সো এই 5 ভাবে আপনার দেখা যাচ্ছে যে আপনার এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আপনার অনেকটা ওভারকাম করা গেছে, যে আপনার একটা ক্রাইসিস সিচুয়েশন গেছে। এই ক্রাইসিস সিচুয়েশনটাকে আপনাকে অপরচুনিটিতে কনভার্ট করাটাই হচ্ছে আপনার মেইন ফোকাস পয়েন্ট থাকবে। যখন আপনার এরকম প্যান্ডেমিক অথবা একটা ক্রাইসিস সিচুয়েশন আসবে, সবসময় আপনি মনে রাখবেন যে আপনার বিজনেস স্টার্ট হয় ফ্রম দ্য ক্রাইসিস বা আপনার কোনো প্রবলেম থেকে। যদি আপনার মনে করেন যে স্যান্ডেল বা জুতা জুতা যদি আপনার পা দিয়ে হাঁটার সময় যদি আপনার পা না কাটতো, অথবা আপনার ময়লা না হইতো, অথবা আপনার সমস্যা না হইতো, তাহলে কি আপনার স্যান্ডেল আবিষ্কার হইতো না। স্যান্ডেল আবিষ্কারের পরে আপনার আস্তে আস্তে এটা কি হয়েছে, আপনার এটা নতুন শেপ আসছে, বিভিন্ন ধরনের শেপ আসছে, আর তারপর এটা ডিজাইন আসছে, মডেল আসছে, ফ্যাশন আসছে। সো যে কোনো একটা ক্রাইসিস বা একটা প্রবলেম থেকে আপনার আপনার এই বিজনেস স্টার্ট হয়। যদি প্যান্ডেমিক না হইতো বা এই করোনা না আসতো, তাহলে আপনার এই টিকা আবিষ্কার হইতো না। সো টিকা আবিষ্কার না হইলে, যদি এটা না হইতো, তাহলে এত বড় আপনার এত একটা বড় মডার্না, অ্যাস্ট্রাজেনেকা এত বড় বিজনেস আপনার করতে পারতো না। একটা বিশাল বিজনেস করে গেছে। ফেস মাস্ক, তারপরে আপনার হ্যান্ড স্যানিটাইজার,
এই জিনিসগুলোর বিজনেস আপনার স্টার্ট হয়েছে বিকজ অফ দ্য ক্রাইসিস। সো অপরচুনিটি, আপনার যে কোনো ক্রাইসিসকে আপনাকে অপরচুনিটি কনভার্ট করতে হবে, দেন ইউ বিকাম এ সাকসেসফুল। সো এর মধ্যে আপনাকে যেটা দেখতে হবে, এক নম্বর হচ্ছে ইনভেস্টিং ইন ইনোভেশন। So in order to reduce the spread of COVID-19, countries around the world have enforced strict lockdown, forcing employees in various sectors to work from home. This has reinvented the way we work, resulting in greater reliance of technology. So এই যে আজকে আমরা ক্লাস করতে পারতেছি অনলাইনে, এটাও কিন্তু একটা নিউ অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এই ক্রাইসিস থেকে। যদি আমরা একটা কেস স্টাডি দেখি, অলিভা কোম্পানি, ওয়ান স্প্যানিশ স্টার্টআপ that has seen an opportunity for innovation is Oliva. The digital healthcare startup offers affordable, quality and personalized online therapy session. So কি করছে তারা, আপনার নতুন অনলাইনে থেরাপি সিস্টেম চালু করছে এবং সেই থেরাপি সিস্টেমের মাধ্যমে তারা তাদের বিজনেসটা আপনার কনভার্ট করতে পারছে আপনার অনলাইনে এবং ইন পারসন বোথ। সো তারা আপনার এরকম একটা আপনার কেস স্টাডি আছে যে অলিভা আপনার আস্তে আস্তে এই আপনার এই হেলথ কেয়ার সার্ভিসটা আপনার অনলাইনের মাধ্যমে নিয়ে গেছে। সেকেন্ড হচ্ছে টেকিং বিজনেস অনলাইন, আপনার বিজনেসটা আপনার অনলাইনের মাধ্যমে আপনার করা। যেমন আপনার মাইবেরিও একটা কেস স্টাডি, ফাউন্ডেড ইন বার্সেলোনা ইন 2016. Myberio is one of Spain's largest creative communities. They select the works of artists, designers and creators to sell via their online shop and hold an annual pop-up market to sell this product. তো তারা কি করছে যে আপনার তারা 2016 সালে করতো, কিন্তু এই প্যান্ডেমিকের সময় তারা কি করছে আপনার অনলাইন ফেয়ার দিয়ে দিছে। সেই অনলাইন ফেয়ারের মাধ্যমে তারা সেই তাদের ডিজাইন বা আর্ট গুলো আপনার সেল করতে অ্যালাউড ভিজিটর ফ্রি অ্যাক্সেস টু অ্যান ইন্টারেক্টিভ অনলাইন ডিজাইন ফেস্টিভ্যাল। যে অনলাইন ডিজাইনে একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট করছে দিছে এবং সেই অনলাইন ফেস্টিভ্যালের মাধ্যমে আপনার তাদের ডিজাইন বা তাদের প্রোডাক্ট গুলো তারা সেল করতে পারছে। এটা হচ্ছে সেকেন্ড একটা। তারপর রেসপন্ডিং টু ডিমান্ডস ইন লজিস্টিক, এই যে আপনার যেই প্রবলেম গুলো আপনার মানে অনলাইনের বিজনেস চালু হয়েছে, কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াইছে কোথায়, যে আপনার কমিউনিকেশনে, যে আপনার প্রোডাক্ট ডেলিভারিতে। সো প্রোডাক্ট আপনার ডেলিভারি দিতে আপনার সমস্যা হচ্ছে। অ্যামাজন বা আপনার আলিবাবা হিউজ ডিমান্ড, হ্যাঁ বাংলাদেশে আপনার ফুড পান্ডা বা আপনার পান্ডা মার্ট, হ্যাঁ আপনার হিউজ ডিমান্ড হয়ে গেছে, কিন্তু ডেলিভারিতে যে এসে আপনার সমস্যা হয়েছে। তো এইখানে আপনার কেস স্টাডি গ্লোভো, দ্য বার্সেলোনা বেসড স্টার্টআপ গ্লোভো ইজ এ হিউজলি সাকসেসফুল অন ডিমান্ড delivery platform. The company allows customers to get the best products in their city fast by connecting user, business, and couriers. However, the spike in online shopping and accompanied demand on logistics over the past year has put pressure on Glovo in order to cope with the new wave of online consumption known as Q-commerce. Tara কি চালু করছে? Q-commerce. Quick commerce. The company has started to establish dark stores or warehouse in cities where they operate. These stores facilitate a speedy and efficient click and collect service for customer, reducing the demand on the company's logistics. তারা এই কোম্পানির লজিস্টিকের জন্য আপনার কিউ কমার্স চালু করছে, কুইক কমার্স, এবং তারা বিভিন্ন জায়গায় আপনার ডার্ক স্টোর চালু করছে এবং আপনার ক্লিক করার সাথে সাথে যাতে আপনি ওই জিনিসটা কালেক্ট করতে পারেন সেই ব্যবস্থা তারা করছে। যে আপনার কোনো শপ নাই, অনলাইন শপ নাই, বাট আপনার একটা এই ইয়ে আছে যে আপনার এই খুব কাছাকাছি একটা স্টোর নিছে, যাতে আপনার ওই এলাকায় খুব তাড়াতাড়ি আপনার দিতে পারে। চেঞ্জিং বিজনেস মডেল, আপনার বিজনেস মডেলটা আপনি চেঞ্জ করে ফেলছেন। হ্যাঁ, যে আপনার কুইক আপনার সেল করার জন্য দেখা গেল যে আপনার বিজনেসের কনসেপ্টটা আপনি চেঞ্জ করে ফেলছেন। এরকম অনেক বিজনেস আছে হচ্ছে যে আপনার বিজনেসের কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আপনার নর্মাল বাংলাদেশে যদি আমি বলি যে আপনার অনেক দোকান, আপনার কাপড়ের দোকান বা অনেক কাপড়ের দোকান কি হচ্ছে এখন অনলাইন বেসিসে আপনার রাত্র 7টা 8টার পরের থেকে শুরু হয় অনলাইন সেল। হ্যাঁ, যে আপনার বিভিন্নভাবে কাপড়গুলা দেখায় শাড়ি জামা কাপড় বিভিন্নভাবে দেখায় আপনার সেল হয়ে যাচ্ছে। দোকান শোরুম আছে, বাট পাশাপাশি তারা অনলাইনেও প্রচারণা চালায় দিছে।
So at a case study, one Barcelona based company that is reshaping its business model is Buddy. The rental startup helps people to find their perfect flatmates. As you might expect, the long-term rental sector has been greatly affected by the pandemic. So আপনার কি হয়েছে যে এই বাডি কি করছে যে প্যান্ডেমিকের সময় আপনার হিউজ পরিমাণ আপনার স্টুডেন্ট ইয়ং প্রফেশনাল এক্সপার্ট তারা বাসা ভাড়া আপনার কি করছে মানে রিটার্ন করছে, তারা বাসা থেকে রিটার্ন করছে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার হ্যাজ বিন এ শার্প ডিক্লাইন ইন দ্য অ্যামাউন্ট অফ পিপল ইউজিং হাউজিং অ্যাপস সাচ এস বাডি। তো এই অ্যাপটা আপনার আপনার হিউজ পরিমাণ ডিক্লাইন করছে। তো স্পিকিং টু স্টার্টআপ গ্রিন ফাউন্ডার এন্ড সিইও কার্লোস এক্সপ্লেন দ্যাট হি ওয়াজ রেসপন্ডিং to this crisis with a reshaping Buddy's business model. He identified that due to the pandemic, more people, especially digital nomads, are looking for variability in their living arrangement. In such uncertain times, people want more freedom, more security, and more flexibility with their rental contracts. So recognizing this trend, Buddy have responded by offering customers shorter contract option and more security when verifying landlord. তাহলে সে তার ফিচারটা চেঞ্জ করছে যে আপনার তার অ্যাপসটার মধ্যে যেই জিনিসগুলা লোকজন দরকার সেই জিনিসগুলো আপনার সে অ্যাড করে আপনার তার অ্যাপসটা চেঞ্জ করে ফেলছে। এরপরে রিব্র্যান্ডিং দা কোম্পানি ইমেজ, যে আপনার ট্রাভেল পার্ক, যে আপনার ট্রাভেল হিউজ পরিমাণ আপনার কমে গেছে। সো এই জন্য আপনার কি করছে একটা কেস স্টাডি, দ্য ট্রাভেল ইন্ডাস্ট্রি হ্যাজ এক্সপিরিয়েন্স এ মেজর ক্রাইসিস এজ এ রেজাল্ট অফ দ্য প্যান্ডেমিক। Spanish startup Travel Park, which offers a corporate travel management platform to help companies book business trips, is no exception. As a result of the pandemic, there has been an increase in demand for more flexibility, refunds for cancellation, efficiency in booking process. In response, Travel Park, led by founder Ato, has rebranded its image to show that it's committed to caring for its customer, offering safe, secure, efficient, and sustainable travel. The company has also introduced Flexi Park, a new service which provides flexible travel booking. As a result, Travel Park has maintained its competitive advantage in business travel. তো আপনার দেখা গেছে কি যে আপনার ওই ট্রাভেলের সময় আপনার যদি আপনার এই এরা কি করছে যে আপনার কোভিড টেস্ট করতে হয় ট্রাভেলের আগে, যদি কোভিড টেস্ট ধরা পড়ে পজিটিভ তাহলে আর ট্রাভেল করতে পারবে না, যদি নেগেটিভ হয় তাহলে ট্রাভেল করতে পারবে। তো এরকম আপনি কিছু ফ্লেক্সিবল ট্রাভেল বুকিং বা আপনার কিছু ফ্যাসিলিটিস দিয়ে আপনার এই রিব্র্যান্ডিং করছে কোম্পানির ইমেজ, যাতে তাদের বিজনেসটা আপনার চলতে পারে। সো এইভাবে আপনার এই প্যান্ডেমিকের সময় আপনার বিভিন্নভাবে আপনার বিজনেস গুলো আপনাকে সার্ভাইভ করতে হবে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনাদের এইরকম কোশ্চেন আসতে পারে যে আপনার এইরকম একটা বিজনেস প্যান্ডেমিকের সময় আপনার শাটডাউন হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, এই ক্রাইসিস সিচুয়েশনটা আপনি কিভাবে ওভারকাম করবেন বা কিভাবে নতুন মডেলে বা নতুন ডিজাইনে আপনি করতে পারবেন। এরকম আপনাদের যদি শর্ট একটা কোশ্চেন আসে যে কোনো বিজনেসকেই আপনার রিব্র্যান্ডিং অথবা চেঞ্জিং দ্য বিজনেস মডেল অথবা রেসপন্ডিং টু ডিমান্ডস, হ্যাঁ, টেকিং বিজনেস অনলাইন অথবা ইনভেস্টিং ইন ইনোভেশন, আরো মেনি আইডিয়া আছে যেভাবে আপনাকে বিজনেসটা রান করাতে হবে। এটাই হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট যে আপনি একটা ক্রাইসিস সিচুয়েশন কিভাবে ওভারকাম করবেন, একটা ক্রাইসিসকে আপনি কিভাবে আপনার একটা ক্রাইসিসকে আপনি কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করবেন। এটাই হচ্ছে আপনাদের একটা আপনাকে বের করতে হবে। সো কেউ একটা এক্সাম্পল দিতে পারবেন যে একটা এই ক্রাইসিস সিচুয়েশনে আপনি কিভাবে ক্রাইসিসটাকে আপনি কনভার্ট করতে পারবেন? কারো কোনো এক্সাম্পল আছে জানা? প্যান্ডেমিকের মধ্যে একজন যে কোনো একটা এক্সাম্পল দিতে পারেন।
কেউ পারবেন না? আপনার এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, তো এই কোরবানির ঈদে আপনার কোরবানির হাটে যাওয়া আপনার একটা অস্বাভাবিক মানে আপনার অকল্পনীয় ছিল। বাট আপনার এই যে গরুর হাটে না যাওয়ার কারণে আপনার এই অনেকে আপনার অনলাইনে আপনার গরু সেল করছে, তাহলে অনলাইন হাট চালু করে দিচ্ছে। ইভেন বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও আপনি ইনিশিয়েটিভ নিয়ে নিচ্ছে যে আপনার অনলাইন হাট, এটা একটা আপনার ক্রাইসিস সিচুয়েশনকে ওভারকাম করার একটা ওয়ে। আপনাদের এই যে ক্লাস নেওয়া হচ্ছে, এটা একটা অনলাইনে, এটা একটা আপনার ইনোভেটিভ, হ্যাঁ, যে আপনি কিভাবে এই ক্রাইসিস সিচুয়েশনটা ওভারকাম করা যায়। এইভাবে আপনার যে কোনো একটা কেস আপনাকে দিতে পারে, কেস দিলে যাতে আপনারা অ্যান্সার করতে পারেন। পারবেন? জি স্যার। একটা এক্সাম্পল বলেন তো। একজন একটা এক্সাম্পল বলেন। আপনারা ক্লাসে আছেন সবাই? জি স্যার, আছি স্যার। জি স্যার। একটা এক্সাম্পল বলতে পারবেন না? আপনার সাহস করে না বলতে পারলে তো আপনার হবে না। যেমন আপনার অডিট, আপনারা অডিট ফার্মে আছেন, তাই না? তা অডিটে আপনারা কি করছেন? অডিটে আপনাকে যেতে হবে। অডিট, আপনারা অডিটে ক্লায়েন্টে যে আপনি অডিট করছেন এতদিন, বাট এই প্যান্ডেমিকের সময় কি কোনো অডিট বন্ধ ছিল? তৌফিক, তৌফিক সাহেব 360 রোল নাম্বার। একজন একটু কন্ট্রিবিউট করেন আমার সাথে, তাহলে আপনার সুবিধা হবে। স্যার আইসিএবি যে মানে সার্টিফিকেট লেভেলে আপনার হ্যাঁ এমসিকিউ প্যাটার্নে চলে আসছে, এটা হ্যাঁ যদিও বা অন্য একটা রিজন হতে পারে, কিন্তু এটা একটা এক্সাম্পল হতে পারে যে ক্রাইসিস ম্যানেজমেন্টের, যেহেতু এক্সাম নিতে পারছিল না। জি পাশাপাশি জি জি। আইসিবি অনেকগুলো ডেট দিয়ে পরীক্ষা, যেমন নেক্সট প্রিভিয়াস টাইমে 5 বার রুটিন চেঞ্জ করছে। তো আগে পরীক্ষাগুলো হতো আপনার সেন্টারের বাইরে, তো ওই সেন্টারের মধ্যে এটা কনভার্ট করে নিয়ে আসছে। তো বাইরের যে একটা কস্ট ছিল, ওই কস্টটা ওরা নিজেদের অ্যারেঞ্জমেন্টে করে এটা একটা মানে সমাধান করে ফেলছে। অর্থাৎ ভাড়ার যদি কম্পারিজন করি, তাহলে হয়তো আমি এরকম শুনছি যে আইসিবি এখন আগের চাইতে বেশি কস্ট সেভ করছে বাইরের কস্টের চাইতে, এবং এনি টাইম পরীক্ষা নিতে পারছে। তো এটাকে আমরা এটার এক্সাম্পল বলতে পারি স্যার। জি, শিরিন পারবেন জি স্যার। বলবেন কিছু? না স্যার। তো এই যে আপনার অডিট যেটা ছিল, যে আমরা আগে অডিট করতাম কিভাবে, যে ক্লায়েন্টে যে তারপর আপনার অডিট করতাম, বাট এই অডিট তো আমাকে চালাইতে হয় না। অডিট বছরের শেষে অডিট করতে হয়েছে, যার কারণে আপনার কি করতে হয়েছে, যে অনলাইনে আমরা অডিট গুলা কন্ডাক্ট করেছি, এবং দেখা গেছে যে ফিক্সড অ্যাসেট ভেরিফিকেশন বা ইনভেন্টরি কাউন্টিং, সেটাও আমরা অনলাইনে ক্যামেরার মাধ্যমে আমরা সেই ফিজিক্যাল ভেরিফিকেশন গুলা আপনার করতে পেরেছি। তো এইটাই হচ্ছে আপনার একটা ইনোভেশন, যে আমরা কিভাবে আপনার এই বিজনেস গুলা চালাতে পারছি এই ক্রাইসিস সিচুয়েশনের মাধ্যমে। ঠিক আছে, এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। জি, মানে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন স্যার, মানে ওয়ার্ক ফ্লো বা ওয়ার্ক সিস্টেম গুলো স্যার অনলাইন বেসড হয়ে গেছে, যাতে মানে অর্গানাইজেশনে না গেলেও অর্গানাইজেশন থেকে, স্পেশালি আমি যে অর্গানাইজেশনে ছিলাম আগে, পুরোপুরি ইয়েতেই ছিল, মানে একদম অফিস বেসড ছিল। তারপরে যখন ইয়েতে 20 সালে যখন প্যান্ডেমিকটা আসে, একসাথে প্রায় 200 মানে ল্যাপটপ কিনে, মানে যাতে কোনো কাজ যাতে বন্ধ না হয় স্যার, মানে বাসা থেকেও থাকলেও যাতে মানে অর্গানাইজেশনের প্রতিটা কাজ যাতে চলতে পারে, মানে চলে আসছে। মোস্ট অফ দ্য অর্গানাইজেশনই মানে এই ধরনের চেঞ্জ গুলা
মানে আসছে এবং কি মানে এই ধরনের কাজগুলো আসছে স্যার ইয়ার কারণে, প্যান্ডেমিকের কারণে স্যার। বিজনেস মানে যে কোনো প্লেস থেকে এখন মানে ইয়ে করা যায় আর কি, এই চেঞ্জটা মানে ইয়ে করে আসছে আর কি। হয়তোবা বাংলাদেশের পার্সপেক্টিভে এটা হয়তোবা এর আগে ছিল না আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে আপনার বিজনেসটা আপনার রান করছে এবং প্রোডাক্টের এছাড়া এমএফএস বিজনেস গুলো অনেক ডাইভার্সিফিকেশন গুলো আপনার চলে আসছে, যে আপনার ডাইভার্সিফিকেশন, প্রোডাক্টের চেঞ্জিং এবং রিব্র্যান্ডিং অনেক কিছু আপনার চলে আসছে। যেমন সিনেমা থিয়েটার অনেক সময় কি করছে, ওয়ার্ল্ডে দেখা গেছে যে আপনার তারা অনলাইনে সেই সিনেমাগুলো আপনার একটা টাইমে ওয়েল আপনার সাউন্ড সিস্টেম বা এইভাবে আপনার ইন হাউসে আপনার পাঠাই দিচ্ছে, যে কোনো না কোনো ভাবে আপনার মুভিগুলা নিউ মুভি রিলিজ হয়েছে এবং সেই রিলিজটা আপনার অনলাইনে দেখাচ্ছে। এরকম আপনার হইতে পারে যে অনলাইনে আপনার দেখাচ্ছে উইথ সাউন্ড, নিউ সাউন্ড সিস্টেম। যে কোনো ভাবে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং বা রিব্র্যান্ডিং বা আপনার ইনোভেটিভ ওয়েতে আপনার বিজনেস সে রান করছে। যেমন আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি হিউজ বিজনেস করছে আপনার ডিউরিং লাস্ট 2 ইয়ার্স এর মধ্যে। কিভাবে? কারণ অটোমোটিভ ইন্ডাস্ট্রি আপনার এই যে করোনাকে আপনার একটা মানে যে আপনার ইয়ে করছে, যে সিকিউর ট্রান্সপোর্টেশন হিসেবে কনসিডার করছে এবং এটা অ্যাডভার্টাইজ করছে, প্রমোট করছে, এবং সিকিউর ট্রান্সপোর্টেশন হিসেবে যাদের গাড়ি ছিল না তারা গাড়ি কিনছে, যাদের মোটরসাইকেল ছিল না তারা মোটরসাইকেল কিনছে, কেউ সাইকেল কিনছে। এবং আপনার এইরকম অটোমোশন বা এই মোবিলিটি ইন্ডাস্ট্রিতে হিউজ একটা আপনার বিজনেস হয়েছে, এবং যার কারণে এখন কি হয়েছে, বিভিন্ন কিছু শর্ট পড়তেছে। হ্যাঁ, সেমিকন্ডাক্টর শর্ট পড়তেছে, তারপরে আপনার অ্যালুমিনিয়াম শর্ট পড়তেছে, হ্যাঁ, নিকেল শর্ট পড়তেছে। মোবাইলের ক্ষেত্রেও আপনার একই অবস্থা, ল্যাপটপের ক্ষেত্রেও আপনার একই অবস্থা। এই টেকনোলজি ড্রিভেন যে জিনিসগুলো আছে সেগুলোতে আপনার হিউজ একটা বিজনেস আপনার এই ক্রাইসিসটাকে অপরচুনিটিতে কনভার্ট করছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকে যাই, যে পোর্টার্স জেনারিক স্ট্র্যাটেজি। পোর্টার্সের জেনারিক স্ট্র্যাটেজিতে আপনার বলতেছি যে 3টা জিনিস। হ্যাঁ, একটা হচ্ছে দ্য ফার্স্ট কোশ্চেন ইজ অ্যাবাউট দ্য অ্যাট্রাকটিভনেস অফ দ্য ইন্ডাস্ট্রি, এন্ড সেকেন্ড হচ্ছে যে কোম্পানিজ রিলেটিভ কম্পিটিটিভ পজিশন, যে কোম্পানি আপনার অ্যাট্রাকটিভনেস অফ দ্য ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রির অ্যাট্রাকটিভনেস এন্ড কোম্পানিজ রিলেটিভ কম্পিটিটিভ। সো পোর্টার আপনার এখানে যেই জিনিসটা বলছে সেটা হচ্ছে আপনার স্কোপ হচ্ছে 2টা, একটা হচ্ছে নিশ মার্কেট আর একটা হচ্ছে টোটাল মার্কেট। যে টোটাল মার্কেট নিয়ে সে কথা বলছে আর একটা নিশ মার্কেট নিয়ে কথা বলছে। আবার কি বলছে, লো কস্ট ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে লো কস্ট নিয়ে কথা বলছে আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলছে। এখন টোটাল মার্কেটের মধ্যে একটা হতে পারে যে কস্ট লিডারশিপ আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর নিশ মার্কেট হচ্ছে কস্ট ফোকাস ডিফারেন্সিয়েশন ফোকাস, মানে ফোকাস করছে নিশ মার্কেটকে, এবং এই ফোকাসে কেউ আপনার কস্টকে ফোকাস করছে, কেউ আপনার ডিফারেন্সিয়েশনকে ফোকাস করছে। আর টোটাল মার্কেটে যদি আপনি যান তাহলে কেউ কস্ট লিডারশিপ অথবা কেউ ডিফারেন্সিয়েশন। এখন আপনার এর মধ্যে আবার কেউ যদি আবার এভারেজ করে তখন সেটা স্টাক ইন মিডল, যে আপনার এভারেজ চলে আসতেছে সেই স্টাক অফ মিডল। So in order to be a successful company, being active in an attractive industry alone is not enough. Need to acquire a dominant competitive position by choosing among 3 generic strategy. So 3টা জেনারিক স্ট্র্যাটেজি বলতেছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে কস্ট লিডারশিপ, আর একটা হচ্ছে ফোকাস। এই ফোকাস আবার 2টা, একটা হচ্ছে কস্ট ফোকাস আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফোকাস। So failing to choose between one of these strategies will result in strategic mediocrity and below average performance, as porters describe being stuck in the middle. যদি এভারেজ হয়, কোনোটাই আপনি না করতে পারে, যে এভারেজ প্রফিট, এভারেজ মার্কেট, এভারেজ সেলস, দেন স্টাক ইন দ্য মিডল, আপনার মিডলে স্টাক হয়ে গেছে এবং এভারেজ আপনার প্রফিটও আর্ন করতেছে, দ্যাট অলসো নট এ ব্যাড, বাট আপনার এভারেজলি সে স্টাক অবস্থায় আছে। এখন আসেন ডিফারেন্সিয়েশন। ফার্স্টে আসে যে ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝাচ্ছে। ডিফারেন্সিয়েশন ইজ আ টাইপ অফ কম্পিটিটিভ, মানে আপনার এই জিনিসে আপনি একটা প্রোডাক্টটা ডিফারেন্সিয়েশন আপনি নিয়ে আসছেন, ইদার টেকনোলজি অর প্রোডাক্ট ফিচার অর আপনার
প্রোডাক্টের আপনার বেনিফিট, সার্ভিসের বেনিফিট, কোনো একটা কিছু নিয়ে আপনার ডিফারেন্সিয়েশন নিয়ে আসছেন। So differentiation is a type of competitive strategy with which a company seeks to distinguish its products or services from that of competitors. The goal is to be unique. Your goal is to be unique. So a company may use creative advertising, distinctive product features, higher quality, better performance, exceptional service, or new technology to achieve a product being perceived as unique. তো আপনাকে যদি এই প্রোডাক্টের ইউনিকনেস নিয়ে আসতে চায় তাহলে ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজিং, ডিস্টিংটিভ প্রোডাক্ট ফিচার, যে এই প্রোডাক্ট ফিচার, হায়ার কোয়ালিটি, বেটার পারফরমেন্স, এক্সেপশনাল সার্ভিস অর নিউ টেকনোলজি। A differentiation strategy can reduce rivalry with competitors if buyers are loyal to a company's brand. So companies with a differentiation strategy therefore rely largely on customer loyalty. তাহলে আপনাকে ডিফারেন্সিয়েশন যখন আসবে তখন আপনাকে ইউনিকনেস তৈরি করতে হবে ইন সাম ওয়ে, এবং কাস্টমারের লয়ালিটি থাকবে। যেমন আপনার অ্যাপেল ফোনের একটা ডিফারেন্সিয়েশন আছে, সেটা হচ্ছে কি আপনার সিকিউরিটি। হার্লে ডেভিডসন মোটরসাইকেল, তারপর আপনার নাইকি, স্টারবাকস, নেসপ্রেসো, লেগো, হ্যাঁ, এরকম যে মডেলগুলো আছে, যে ব্র্যান্ডগুলো আছে, এগুলো হচ্ছে আপনার একটা আপনার ডিফারেন্সিয়েশন আপনার তৈরি করে ফেলছে, যে একটা ফিচার, স্পেশাল ফিচার তাদের আছে। সেকেন্ড হচ্ছে যে কস্ট লিডারশিপ। কস্ট লিডারশিপ কি? কস্ট লিডারশিপ ইজ এ টাইপ অফ কম্পিটিটিভ, মানে আপনার কস্টে সে লিডার হবে, তার কস্ট হবে কম্পিটিটিভ, লো কস্ট এবং সে তা উইথ কোয়ালিটি। সো কস্টে সে লিডারশিপ পজিশনে চলে আসবে। যেমন আপনার কস্ট লিডারশিপ ইজ এ টাইপ অফ কম্পিটিটিভ স্ট্র্যাটেজি with which a company aggressively seeks efficient large-scale production facilities, cut cost, uses economies of scale, gains production experience, and employs tight cost control to be more efficient in the production of products or the offering of services than competitors. তাহলে তার ইকোনমি অফ স্কেলটা হবে অনেক বড়, যার কারণে তার ফিক্সড কস্ট অপটিমাম লেভেলে নিয়ে আসতে পারবে, এবং কস্ট কাটিং এ সে যথেষ্ট পরিমাণ বিভিন্নভাবে কস্ট কাট করে সে তার প্রোডাক্টটা বা তার সার্ভিসটাকে ম্যাক্সিমাম কস্ট কম্পিটিটিভনেস নিয়ে আসবে। দেন আপনার লো প্রাইস কস্টে সে লিডারশিপ হয়ে যাবে, এবং যেটা থেকে আপনার আন্ডারকাট কোনো কোম্পানি কম্পিটিটরের আন্ডারকাট করার কোনো অপরচুনিটি বা সুযোগ সে কাউকে দিবে না। সেই ক্ষেত্রে তাকে কস্ট লিডারশিপ বলে। যেমন আপনার সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স, ওয়ালমার্ট, ম্যাকডোনাল্ডস, ইজিজেট, কস্টকো, অ্যামাজন. So a low cost position also means that a company can undercut competitors' price through, for example, penetration pricing that can still offer comparable quality against reasonable profits. So penetration pricing বলতে কি বোঝায়? penetration pricing বলতে বোঝায় হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে প্রাইসটাকে পেনিট্রেট করবে, প্রাইসটাকে মানে আপনার পেনিট্রেট করবে, যে আপনার লো কস্টে সে একটা টাইম পর্যন্ত প্রাইসটা দিবে, দেওয়ার পরে তারপরে সে এখান থেকে প্রাইসটা আস্তে আস্তে বাড়াবে, অথবা প্রাইসটা আপনার তার লেভেলে নিয়ে যাবে। যেমন আপনার কি হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ায় তারপর ডিসকাউন্ট দিছে। দ্যাট মিনস যে আপনি কাস্টমারকে বলতেছেন যে আমার প্রাইস ছিল 900 টাকা, আমি এখন 1100 টাকা করতেছি, বাট আপনার 200 টাকা দেখাচ্ছেন যে এসআরপি 1100 বাট ডিসকাউন্ট 200। দ্যাট মিনস কারেন্ট প্রাইসে আপনি নিয়ে আসছেন, বাট আপনি কি করতেছেন 1100 টাকা বলতেছেন 200 টাকা ডিসকাউন্ট। দেন কাস্টমারের মাইন্ডসেটের মধ্যে একটা চলে আসছে যে হ্যাঁ, যে কোনো সময় এটার প্রাইস 1100 হবে। সো আপনার কাস্টমারও প্রিপেয়ারনেস নিবে। এটাকে বলা হচ্ছে যে পেনিট্রেশন প্রাইসিং, যে আপনি একটা প্রাইস কতদিন আপনি সাবসিডি বা আপনি ডিসকাউন্ট দিয়ে সেল করবেন। এবং ফাইনালি আপনাকে কস্ট লিডারশিপ আসবে। দেন ইকোনমি অফ স্কেল, এখানে বলছে আরেকটা যে ইকোনমিজ অফ স্কেল। ইকোনমিজ অফ স্কেল বলতে কি বোঝায়? Economies of scale refers to the cost advantage that certain companies have due to their large size. Typically, the advantage arises due to the inverse relationship between the fixed cost per unit and quantity produced. আপনি যদি
1 লাখ ইউনিট প্রোডাকশন করেন এবং 1 কোটি টাকা আপনার ফিক্সড কস্ট হয়, তাহলে পার ইউনিট কস্ট আসবে কত? 100 টাকা। বাট আপনি যদি 2 লাখ ইউনিট প্রোডাকশন করেন তাহলে আপনার পার ইউনিট কস্ট চলে আসবে 50 টাকা। আপনার ক্যাপাসিটি আছে 5 লাখ, তাহলে চলে আসবে 20 টাকা। তাহলে আপনার 100 টাকা থেকে 20 টাকায় আপনার চলে আসতেছে 80 টাকা পার ইউনিট কস্ট আপনার কমায় ফেলতে পারতেছে। সো ইকোনমি অফ স্কেলের মাধ্যমে যদি আপনি বাড়ান তাহলে পার ইউনিট কস্ট আপনার কমে যাবে, সেই ক্ষেত্রে আপনার কস্ট কম্পিটিটিভনেস হবে। যেমন সাউথ ওয়েস্ট ইজিজেট এর কি হচ্ছে 100% সিট বুকিং থাকে, যার কারণে আপনার ফ্লাইটের কস্ট খুব কম হয়। বাংলাদেশেও আপনি যদি দেখেন যে নভোএয়ার অথবা আপনার ইউনাইটেড 100% সিট বুকিং থাকে, তাহলে তারা কম কস্টে আপনার প্রাইস দিতে পারতেছে। ওয়ালমার্টের সেল বেশি, ম্যাকডোনাল্ডের সেল বেশি। সো সেল বেশি হওয়ার কারণে আপনার তার ফিক্সড কস্টটা আপনার কমে যাচ্ছে, যার কারণে সে কস্ট লিডারশিপে চলে আসতে পারতেছে। এরপরে ফোকাস হচ্ছে আপনার দুই ধরনের, একটা হচ্ছে কস্ট ফোকাস আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফোকাস। আপনি ফোকাস দিচ্ছেন যে কস্টের উপরে, ফার্স্টে আপনার কস্টের উপরে ফোকাস দিচ্ছেন যে আপনার কস্টটা হবে আপনার কম্পিটিটিভ অথবা আপনার ভেরি এক্সপেন্সিভ। আর আরেকটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়েশন, যেমন রোলস রয়েস, ওমেগা ঘড়ি, প্রাডা, রেজার, হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার কি যে আপনার ডিফারেন্সিয়েশন তৈরি করতেছেন, যে আপনার রোলস রয়েস কার ইজ ডিফারেন্ট ফ্রম বিএমডব্লিউ অর আপনার মার্সিডিজ বেঞ্জ অথবা আপনার পোর্শে, ফেরারি, সবকিছু থেকে রোলস রয়েস একটা ডিফারেন্সিয়েশন তৈরি করছে, যার কারণে রোলস রয়েসের প্রাইস আপনার অনেক বেশি, এবং এই ডিফারেন্সিয়েশনের কারণেই তার সেলটা সে কম সেল করে, বাট আপনার সেল কোয়ান্টিটি খুব বেশি। অন দ্য আদার হ্যান্ড আপনার টয়োটা কি করছে, কস্ট কম্পিটিটিভের উপরে ফোকাস করছে, যার কারণে তার কস্ট কম, বাট আপনার সে কোয়ান্টি ইকোনমি অফ স্কেল বেশি এবং সে আপনার সেল করতে পারতেছে। বাট স্টাক ইন দ্য মিডল, যদি আপনার মিডলে স্টাক হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এভারেজ সেল করতেছে এবং এভারেজ সে প্রফিট করতেছে। সো a company that tries to engage in each generic strategy but fails to achieve any of them is considered stuck in the middle. Such a company has no competitive advantage regardless of the industry it is. So a matter of fact, such a company will compete at a disadvantage because the cost leader differentiation focuses কোনোটাই তার নাই। So it may be the case, however, the company that is stuck in the middle is still earns interesting profits simply because it is operating in a highly attractive industry or because its competitors are stuck in the middle as well. So if one of the two exceptions are not present, it will be very hard for companies to engage in both differentiation and cost leadership. So Porter argues because differentiation is usually costly, each generic strategy is fundamentally different approach to creating and sustaining superior performance and requires a different operating model. So on the other interpretation of Porter's generic strategy, আপনার other কি বলছে যে Porter one simple strategy or যে আপনার স্টাক ইন দা মিডল, সে বলতেছে যে আপনার স্টাক ইন দা মিডল এর মানে হচ্ছে সে আপনার ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজিতে আপনার যেতে পারতেছে না, এবং ব্লু ওশিয়ান স্টেজে যেতে না পারার কারণে সে আপনার কি করতেছে যে সে আপনার ওইখানে স্টাক হয়ে গেছে। সো এখানে মিলার আপনার আরেকজন আছে, মিলার আর্গুস দ্যাট strategic specialization, as Porter suggests, has the danger of becoming inflexible and blind to customer needs. So সে এখানে এটাকে বলছে যে এটা ডেঞ্জারাস যদি আপনার মিডলে স্টাক হয়ে যায়, কারণ সে কাস্টমার মানে ফ্লেক্সিবল না এবং কাস্টমারের ওইখানে সে যেতে পারতেছে না। সো এই ক্ষেত্রে ভ্যালু কস্ট ট্রেড অফ দ্যাট এ কোম্পানি নিডস টু চুজ বিটুইন সার্টেন স্ট্র্যাটেজিস। So with their blue ocean strategy, they advise companies to pursue differentiation and low cost simultaneously. সে differentiation এবং low cost আপনার pursue করতে বলছে। It is about driving cost down while simultaneously driving value up for buyers.
However, there are also popular authors who do believe in Porter's idea of competitive choice. আরেকজন বলছে ভ্যালু ডিসিপ্লিন। তাহলে আমরা এই পোর্টারের 3 স্ট্র্যাটেজি জেনারিক স্ট্র্যাটেজির সাথে সাথে আরো 2টা স্ট্র্যাটেজি পড়বো। একটা হচ্ছে ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ভ্যালু ডিসিপ্লিন। সো ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি বলতে কি বোঝায় কেউ জানেন? পোর্টারের এই স্ট্র্যাটেজিটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদের কি বুঝাইতে পারছি? জি স্যার। তার আমরা একটু 15 মিনিট ব্রেক নেই নামাজের জন্য। জি স্যার। আপনাদের কোনো রেসপন্স করতেছেন না কেউ? কি অবস্থা আপনাদের? স্যার আছি স্যার। স্যার ক্লাস আসলে 3টা হয়ে গেছে তো অলরেডি 2টা হয়ে গেছে, এখন এটা 3য়টা, এই জন্য একটু। এতগুলা 3টা মানে 9 ঘন্টা, তাই? জি স্যার, এটা তো অস্বাভাবিক ব্যাপার। এই জন্য। ঠিক আছে, আমরা একটু 15 মিনিট ব্রেক নেই, আপনাদেরও সুবিধা ওকে হবে। স্যার। জি স্যার।
আপনারা আছেন সবাই? জি স্যার আছি। জি স্যার আছি। আচ্ছা, আবার শুরু করলাম। যে ফার্স্ট হচ্ছে আপনার ব্লু ওশান। ব্লু ওশান বলতে আপনার কি বোঝাচ্ছে? ব্লু ওশান হচ্ছে আপনার আনকনটেস্টেড মার্কেট, যেখানে আপনার কম্পিটিশন হচ্ছে ইরিলেভেন্ট। আপনার বিয়ন্ড দা আপনার কম্পিটিশন লেভেলে আপনি চলে গেছেন, যে হাউ ডু উই বিট দ্য কম্পিটিশন, হাউ ডু উই বিকাম বেটার দেন আওয়ার রাইভালস, হাউ ডু উই গেইন এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। হ্যাঁ, যে আপনাকে এমন একটা স্ট্র্যাটেজিতে আপনাকে নিয়ে যেতে হবে যেখানে আপনার কম্পিটিশনের মধ্যে আর কেউ থাকবে না। দ্যাট মিনস ইউর মার্কেট শেয়ার মোর দেন 30-40%। যদি আপনি সেই লেভেলে আপনি চলে যেতে পারেন, দেন দ্যাটস ইজ দ্য ব্লু ওশিয়ান। সো ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি বলছে কি, হাউ টু ক্রিয়েট আনকনটেস্টেড মার্কেট স্পেস এন্ড মেক দ্য কম্পিটিশন ইরিলেভেন্ট। তো এখানে যে এখানে বলছে স্ট্র্যাটেজি শুড বি অ্যাবাউট দ্য ক্যাপাসিটি টু ক্রিয়েট নিউ আনকনটেস্টেড মার্কেট স্পেস বাই ক্রিয়েটিং এ লিপ ইন ভ্যালু ফর ইউর customers. So Blue Ocean strategy presents a systematic approach to making the competition irrelevant. How does your company get out of the red ocean of bloody competition and into a blue ocean of uncontested মার্কেট স্পেস? লাইক আপনার কি, যে সিমেন্টের জন্য আপনার হিউজ কম্পিটিশন, হ্যাঁ, ইটস এ রেড ওশান মার্কেট। বাট সিমেন্টের সাথে যদি এমন কিছু একটা তৈরি করা যায় যেটা দিয়ে আপনি সিমেন্টের এমন একটা ফ্লেভার বা এমন একটা ফিচার নিয়ে আসতে পারেন যেখানে আপনার অন্যান্য সিমেন্ট ফ্যাক্টরিরা তারা ওই কম্পিটিশনের মধ্যে আসতেই পারবে না, দ্যাট ইজ দ্য ব্লু ওশান। যে রেড ওশিয়ান থেকে আপনার কম্পিটিশন থেকে আপনি কিভাবে বের হয়ে আসবেন সেটাই হচ্ছে আপনার ব্লু ওশিয়ান, যেখানে আপনার হিউজ হিউজ মার্কেট পোটেনশিয়াল এবং আপনার কোনো কম্পিটিটর নাই। যেমন হচ্ছে আরেকটা এক্সাম্পল হতে পারে যে ইউএসএ তে আপনি কি হচ্ছে যে আইটি পার্কটা, কি নাম এটার, আমেরিকাতে আইটি পার্কের নামটা কি? সিলিকন ভ্যালি নাকি স্যার? জি, একটু বলেন না, সাহস করে বলেন না। সিলিকন ভ্যালি কি না স্যার, আমি শিওর না মানে। জি জি জি, যেখানে আপনার নিউ স্টার্টআপ কোম্পানি আসতেছে এবং নিউ নিউ টেকনোলজি আপনার চলে আসতেছে, যেটা আপনার হিউজ ব্লু ওশান বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে আসতেছে। সো রেড ওশিয়ান স্ট্র্যাটেজি কি? রেড ওশিয়ানস আর ডেসক্রাইবড as all the industries in existence today, যে আপনার বর্তমান মার্কেটে ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা হচ্ছে রেড ওশিয়ান। The known market space in the red oceans, industry boundaries are defined and accepted, and the competitive rules of the game are known. In these industries, companies try to outperform their rivals to grab a greater share of the existing demand. যে আজকে আমি তোমার শেয়ার নিলাম, তো কালকে তুমি আমার শেয়ার নিলা। So swimming in a red ocean is about beating the competition and exploiting existing demand. যে আপনার এক্সিস্টিং ডিমান্ড যেটা আছে সেইখানেই আপনি মারামারি করতেছেন। হ্যাঁ, যে আপনার ওইখানে আপনার মারামারি করতেছেন একজনের শেয়ার কিভাবে আরেকজনকে নেওয়া যায়, সেইটা হচ্ছে আপনার রেড ওশিয়ান। বাট রেড ওশিয়ান থেকে যখন আপনি মানে আনকন্টেস্টেড কম্পিটিশনে চলে যাবে, দ্যাট উইল বি দ্য রেড ওশান। So however, as the market space gets more crowded due to increased competition, prospects for profits and growth are reduced. Hence, cutthroat competition result in nothing but a bloody red ocean of rivals fighting this. হ্যাঁ, সো এখানে আপনার মেইনলি হচ্ছে এই জিনিসটা। তো এটার আরো ডিটেলস আছে কি, যে আপনি দেখেন যে রেড ওশিয়ানে কি আছে, যে কম্পিট ইন এক্সিস্টিং মার্কেট স্পেস, আর ব্লু ওশিয়ান হচ্ছে ক্রিয়েট আনকন্টেস্টেড মার্কেট স্পেস। রেড ওশিয়ান হচ্ছে বিট দ্য কম্পিটিশন, আর এখানে হচ্ছে মেক দ্য কম্পিটিশন ইরিলেভেন্ট, এখানে কোনো কম্পিটিশনের প্রশ্নই আসে না। এক্সপ্লয়েট এক্সিস্টিং ডিমান্ড, আর সেখানে হচ্ছে ক্রিয়েট এন্ড ক্যাপচার নিউ ডিমান্ড, যে আপনার নিউ ডিমান্ড সে ক্রিয়েট করতেছে। মেক দ্য ভ্যালু কস্ট ট্রেড অফ, আর এখানে ব্রেক দ্য ভ্যালু কস্ট ট্রেড অফ। Align the whole system of a firm's activities with its strategic choice of differentiation or low cost, আর এখানে হচ্ছে align the whole system of a firm's activities in pursuit of differentiation and low cost.
সো এখানে হচ্ছে আপনার একটা ডিফারেন্স আপনার কম্পারিজন করা হয়েছে। আরো ডিটেলসে বলতেছে কি যে ব্লু ওশানস ইন কন্ট্রাস্ট ডিনোট অল দ্য ইন্ডাস্ট্রিজ নট ইন এক্সিস্টিং টুডে, দ্য আননোন মার্কেট স্পেস আনটেইনড বাই কম্পিটিশন, যে আপনার স্পেস নতুন, আপনার আপনার কি হচ্ছে যে নতুন আপনার কি জানি কোম্পানিটার নাম, যে আপনার যে স্পেসে গেছে এখন স্পেসে যাইতে পারে, স্পেস এক্স আর ইলন মাস্কের। হ্যাঁ আপনার এটা কি আপনার ব্লু ওশান, আর এই বিমানে ফ্লাই করা এক দেশ থেকে আরেক দেশে হচ্ছে আপনার রেড ওশান, যে আপনার ফ্লাইট চলতেছে, আর সে ব্লু ওশান তৈরি করে ফেলছে। তো এইরকম হচ্ছে আপনার যে নতুন কোনো কিছু তৈরি করা, মানে নিউ ডিমান্ড তৈরি করা। In blue ocean, demand is created rather than fought over. According to the blue ocean strategy principles, companies should not only try to compete in existing markets, but also find or create new markets where competition does not yet exist. ঠিক আছে? In these unexplored and untapped markets, there is ample of opportunity of growth that is both profitable and rapid. আপনি যদি ইন্ডিয়াতে বলি যে হোন্ডা কি করছে, হোন্ডাতে আপনার মোটরসাইকেলের মার্কেট ছিল কি, যে আপনার টু হুইলার মার্কেট ছিল মোটরসাইকেল, বাট যখন দেখলো যে এইখানে আপনার একটা রেড ওশান, যে আপনার মোটরসাইকেলে আপনার হিউজ কম্পিটিশন, যখন হিরো এবং হোন্ডা আপনার আলাদা হয়ে গেছে, তখন দেখলো যে এখানে হিউজ কম্পিটিশন। সো মোটরসাইকেলে যদি আপনার মার্কেট শেয়ার নিতে চায় তাহলে ইটস এ মানে ব্লাডি আপনার ফাইটিং, হ্যাঁ, কম্পিটিশন। সো তারা নতুন মার্কেট সার্চ করলো, নতুন জিনিস করলো কি স্কুটার, যেটা আপনার স্কুটার কনসেপ্টটা নিয়ে আসলো, যেটা হচ্ছে আপনার ইজি টু রাইড এবং ফ্লেক্সিবল এবং কস্ট কম্পিটিটিভ। এইভাবে নিউ প্রোডাক্ট ইনোভেশনের মাধ্যমে সে একটা ব্লু ওশিয়ান তৈরি করে ফেললো, এবং রাতারাতি উইদিন 3 ইয়ার্স এর মধ্যে সে পজিশন 7 থেকে নাম্বার 2 পজিশনে চলে আসছে, এবং নেক টু নেক আপনার স্কুটার মার্কেটে নাম্বার 1, বাট ওভারঅল টু হুইলার মার্কেটে নাম্বার 2 হিসেবে চলে আসছে, এবং আপনার ব্লু ওশিয়ান হিসেবে সে আপনার তার কম্পিটিশনে অন্য কেউ এখন আর নাই। ঠিক আছে, আপনার এখন নতুন নতুন মডেল আসতেছে, বিট করার ট্রাই করতেছে, বাট ইটস ইরিলেভেন্ট। হ্যাঁ, আপনি এবং এটা একটা বলা যায় যে আপনার ব্লু ওশিয়ান। এরকম আপনার ইন্দোনেশিয়াতে হয়েছে, এবার এইরকম ঠিক একইভাবে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, সব জায়গায় আপনার মার্কেট শেয়ারটা এইভাবে 70% 80% মার্কেট শেয়ার নিয়ে নিছে। কারণ কি, সেখানে নিয়ে নেওয়ার পরে সেটা হয়ে গেছে কি ব্লু ওশান স্ট্র্যাটেজি, এবং তার কম্পিটিশনে এখন আর কেউ নাই। যেমন ভিয়েতনামের মার্কেট শেয়ার হচ্ছে 87%। হ্যাঁ, তো এইভাবে আপনাকে আপনার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যেখানে আপনি কম্পিট করবেন, বাট এমন কিছু করবেন যেখানে আপনি ব্লু ওশিয়ান একটা মার্কেট তৈরি করে ফেলবেন। সো ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি কি, আপনার কস্ট কম, বায়ার ভ্যালু, সো ভ্যালু ইনোভেশন। আপনার একটা ভ্যালু ইনোভেশন করতেছেন, যে ভ্যালুর কারণে আপনার বায়ারের ভ্যালুও বাড়তেছে, কস্টও কমতেছে, এবং আপনি একটা মার্কেট এমন একটা পজিশনে নিয়ে যাচ্ছেন যে আপনার কম্পিটিটর আর থাকতেছে না। সো এই ভ্যালু ইনোভেশনটা কি, এখন আসেন যে ভ্যালু ইনোভেশন। সো ভ্যালু ইনোভেশনটা হচ্ছে আপনার যে এলিমিনেট, রিডিউস, রেইজ এন্ড ক্রিয়েট, যে আপনার এই 4টা এলিমেন্টের মাধ্যমে এই ভ্যালু ইনোভেশনটা হচ্ছে। যে এই 4টা জিনিস কি, যে আনলাইক কনভেনশনাল অ্যাপ্রোচ টুয়ার্ডস স্ট্র্যাটেজি, চ্যাম কিন এবং আপনার মাওবর্নি have put the customer, not the competition, at the core strategy. In their strategic logic, they place equal emphasis on value creation and innovation. So value innovation ki, the combination of these two make sure that innovation is not just technology driven and futuristic, but keeps in mind what is really adding value to customer and what not. কাস্টমার কি চায় আপনার, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এবং ভ্যালু ইনোভেশন occurs only when companies align innovation with utility, price and cost position. এই 3টা জিনিস দিয়ে যখন আপনার হয় তখন সেটাকে ভ্যালু ইনোভেশন বলতেছে। সো এই ভ্যালু ইনোভেশনে আপনার 4টা পার্ট, একটা হচ্ছে এলিমিনেট, রিডিউস, রেইজ এন্ড ক্রিয়েট। সো দ্যাট ইজ দ্য আপনার স্ট্র্যাটেজিক ক্যানভাস। আপনাকে একটা স্ট্র্যাটেজিক ক্যানভাস তৈরি করতে হবে। এই স্ট্র্যাটেজিক ক্যানভাসে আপনাকে দেখতে হবে যে এলিমিনেট, দ্যাট মিনস কোন জিনিসটা আপনি এলিমিনেট করতে পারবেন,
কোন জিনিসটা আপনি রিডিউস করতে পারবেন, কোন জিনিসটা আপনি রেজ করতে পারবেন এবং কিভাবে ক্রিয়েট করবেন। দেন যে স্ট্র্যাটেজি ক্যানভাস যখন আপনি তৈরি করবেন, দেন আপনি একটা ব্লু ওশিয়ান তৈরি হবে বাই ভ্যালু ইনোভেশনের মাধ্যমে। সো স্ট্র্যাটেজি ক্যানভাসে আপনার 4টা পার্ট আছে। রেজ, রেজ বলতে ফার্স্ট আসেন যে আপনার কি বলছে এখানে, এলিমিনেট। এলিমিনেট কি, which factors that the industry has long competed on should be eliminated। যেই জিনিসটা আপনি এলিমিনেট করতে পারবেন, যে এই প্রোডাক্টের এই ফিচারটা আপনি এখন আর দরকার নাই, যে বাটন, মোবাইল ফোনে যদি বলি বাটনটা আর দরকার নাই, তাহলে আপনি এটা এলিমিনেট করতে পারেন। রিডিউস, যে আপনার মোবাইলের আপনার কি রিডিউস করতেছেন, যে আপনার শুধু মোবাইল ইয়ের উপরে ডিপেন্ডেন্সি, মানে আপনার অপারেটরের উপরে আপনি ডিপেন্ডেন্সি রিডিউস করতে পারতেছেন, বাট আপনার রেজ করতেছেন কি, রেজ করতেছেন আদার আপনার সোশ্যাল মিডিয়ার উপরে আপনার রেজ করতেছেন এবং অ্যাকর্ডিংলি আপনি ফিচার ক্রিয়েট করতেছেন। দেন এ ভ্যালু কার্ভ আপনার তৈরি হচ্ছে। যখন আপনার এই জিনিসটা ফ্রেমওয়ার্কটা দাঁড় করাতে পারবেন, দেন ইটস এ ওয়ান স্টেপ ফর দ্য ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি, যে আপনাকে আপনার প্রোডাক্টের থেকে কোন জিনিসটা দরকার নাই সেটা আপনাকে এলিমিনেট করবেন, কোন জিনিসটা আপনার রিডিউস করা সম্ভব হবে, হুইচ ফ্যাক্টর শুড বি রিডিউসড ওয়েল বিলো দ্য ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডার্ড, যে আপনার ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি রিডিউস করতে পারতেছেন, দেন আপনি রেইজ করতেছেন এবং আপনি ক্রিয়েট করতেছেন, যে হুইচ ফ্যাক্টর শুড বি রেইজড ওয়েল অ্যাবভ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস, যে বিয়ন্ড দ্য এক্সপেকটেশন, কাস্টমার যে জিনিসটা চাচ্ছে, বিয়ন্ড দ্য এক্সপেকটেশন, কাস্টমার চাচ্ছে আপনার অনলি দ্য টাচ, বাট আপনি টাচের সাথে সাথে আপনি কি বলতেছেন, ভয়েসেও নিয়ে আসতেছেন, যে আপনি বলতেছেন যে ভয়েসে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং মোবাইল কাজ করতেছেন, যে বিয়ন্ড দ্য কাস্টমার এক্সপেকটেশন, সেই অনুযায়ী আপনি জিনিসটা তৈরি করে ফেললেন। দ্যাট ইজ দ্য ভ্যালু, আপনার নিউ ভ্যালু কার্ভ, এবং এই ভ্যালু কার্ভের মাধ্যমে আপনি ব্লু ওশিয়ান স্ট্র্যাটেজি আপনি ডেভেলপ করতে পারবেন। So this basically means that each of those factors is being re-examined. আপনার প্রত্যেকটা ফ্যাক্টর re-examine করবেন। What factors are not so valuable for customers and can therefore be reduced or eliminated? And what factors should be raised or created in order to lift buyer value or create new demand? বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। দেন আসেন যে ভ্যালু ডিসিপ্লিন, আরেকটা জিনিস আসতেছে কি, ভ্যালু ডিসিপ্লিন। ভ্যালু ডিসিপ্লিন বলতে কি বোঝাচ্ছে, ভ্যালু ডিসিপ্লিনে আপনার 3টা জিনিস আছে, একটা হচ্ছে প্রোডাক্ট লিডারশিপ, একটা হচ্ছে অপারেশনাল এক্সিলেন্স, আর একটা হচ্ছে কাস্টমার ইন্টিমেসি। সো বেস্ট টোটাল কস্ট, আপনার বেস্ট প্রোডাক্ট, বেস্ট টোটাল সলিউশন। সো 3টা জিনিস যখন আপনি আসবে, দ্যাট ইজ যে আপনার অপারেশনাল এক্সিলেন্স, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, কাস্টমার রেসপন্সিভনেস, দেন আপনি এটা কি করতেছেন, যে আপনার স্ট্র্যাটেজিটা আপনার ডিসিপ্লিনের মধ্যে, আপনার একটা ভ্যালু ডিসিপ্লিন বা ডিসিপ্লিন মডেলের মধ্যে আপনি নিয়ে আসতেছেন, এবং আপনার থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে এইটা, যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যে আপনার কালার পোর্শনটা হচ্ছে যে আপনার থ্রেশহোল্ড ভ্যালু, যে আপনার প্রোডাক্টের ভ্যালুটা এতর মধ্যে থাকতে হবে। বাট যখন এই 3টা ডাইমেনশনে আপনি বাড়াবেন, তখন আপনার লিডারশিপ ভ্যালুতে চলে আসবেন, আপনার প্রোডাক্টটা লিডারশিপ ভ্যালুতে চলে আসবে। একটা হচ্ছে আপনার বেস্ট প্রোডাক্ট, যে আপনার প্রোডাক্ট লিডারশিপ, আপনার প্রোডাক্টের লিডারশিপ নিয়ে আসতেছেন, বেস্ট প্রোডাক্ট। দেন আপনার অপারেশনাল কম্পিটেন্সি বাড়াচ্ছেন, যে আপনার টোটাল কস্ট, বেস্ট টোটাল কস্ট, দ্যাট মিনস আপনার অপারেশনাল কনসেপ্ট এক্সিলেন্স বাড়াচ্ছেন, এবং কাস্টমার রেসপন্সিভনেস, এই 3টা জিনিস বাড়াচ্ছেন। দেন আপনার প্রোডাক্টটা হচ্ছে কি, আপনার লিডারশিপ ভ্যালুতে আপনি চলে আসতেছেন। তো এখানে দেখেন যে কি বলতেছে, যে it must instead find a unique value that it alone can deliver to a chosen market. This is quite in line with Porter's generic strategy, in which Porter describes how companies gain competitive advantage. ঠিক আছে, সো এইখানে আপনার এই 3টার একটু ডিটেলসে যাই। প্রথমে যাই আমরা অপারেশনাল এক্সিলেন্সে। সো ভ্যালু ডিসিপ্লিনের ডেফিনেশন কি বলছে দেখেন, যে ডিফারেন্ট কাস্টমার্স বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ভ্যালু। Some customer segments appreciate low prices while others want the most superior and innovative products.
Some customers expect the best customer service, while others want to be able to quickly get a reliable product without much hassle. So এক এক কাস্টমারের এক এক ধরনের ডিমান্ড আছে। So it is therefore important to clearly choose your customer and narrow the value you want to focus on. আপনাকে কি করতে হবে, যে আপনি যে জিনিসটা আপনার কাস্টমারটা চাচ্ছে, আপনি যদি চারদিকে ফোকাস দেন তাহলে আপনি এটা সাকসেস হতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, যে আপনার ফোকাসটা একটা ন্যারো ডাউন করে ফেলতে হবে। ফোকাসটা যখন আপনি ন্যারো ডাউন করে ফেলবেন, দেন আপনি কি করতে পারবেন, যে আপনার এই প্রোডাক্টটা আপনার বেস্ট ভ্যালু বা লিডারশিপ ভ্যালুতে আপনি পৌঁছাতে পারবেন। So market leaders choose to excel in delivering extraordinary levels of one particular value while maintaining a threshold standard on other dimensions value. In other words, market leaders are extremely good at being the best at delivering one particular value without being bad at the other value disciplines. Example কি আছে, যে customers know that to expect superior value in every dimension from the same company is unreasonable. After all, you don't go to Walmart for the best personalized service, and you don't buy Nike sneakers because of the cheap price they offer. ঠিক আছে, যে আপনি ওয়ালমার্টে আপনি যদি কোনো কিছু পার্সোনাল মানে ব্র্যান্ডের কোনো কিছু চিনতে চান, তাহলে আপনি ওয়ালমার্টে যাবেন না, আবার নাইকির স্নিকারও কিনবেন না, আপনাকে আরো ভালো জিনিস আপনি যেতে পারবেন। So value driven operational module. Value driven operational module কি? Different value disciplines demand different operating models in order to best capture the value that is being pursued. So আপনাকে যে মড করবেন, তখন আপনাকে বেস্ট ক্যাপচার আপনার ভ্যালুটা বের করতে হবে। সো এখন আসেন যে এক নাম্বার হচ্ছে কি অপারেশনাল এক্সিলেন্স। অপারেশনাল এক্সিলেন্স আমরা এখানে তিনটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে অপারেশনাল এক্সিলেন্স, একটা হচ্ছে প্রোডাক্ট লিডারশিপ, একটা হচ্ছে কাস্টমার ইন্টিমেসি। অপারেশনাল এক্সিলেন্স কি? Providing customers with reliable products or services at competitive price. Its core process are aimed at end-to-end product supply and basic service that are optimized and streamlined to minimize cost and hassle. Operations are standardized, simplified, tightly controlled. Management system focus on integrated a culture that abominate waste and reward efficiency. Example কি? McDonald's, Southwest Airlines, Walmart, IKEA, যেটা হচ্ছে যে আপনার খুব তাড়াতাড়ি আপনার সার্ভিস দেয়, খুব তাড়াতাড়ি সার্ভিস দেয়, আপনার অপারেশনাল এক্সিলেন্সি ইজ ভেরি হাই। সো এখানের কালচারটা কি? ডিসিপ্লিন, টিম ওয়ার্ক, প্রসেস ফোকাসড, কনফরমেন্স, ওয়ান সাইজ ফিটস অল মাইন্ডসেট, অর্গানাইজেশন, সেন্ট্রালাইজড ফাংশন, হাই স্কিল এট দ্য কোর অফ দ্য অর্গানাইজেশন, ইনফরমেশন টেকনোলজি, ইন্টিগ্রেটেড লো কস্ট ট্রানজেকশন, মোবাইল অ্যান্ড রিমোট টেকনোলজি, ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার কমান্ড অ্যান্ড কন্ট্রোল, compensation fixed to cost, quality, transaction profitability, and core process key product delivery and basic service cycle built on standard no frills fixed assets. প্রোডাক্ট লিডারশিপ, যেখানে আপনার প্রোডাক্টে আপনার লিডারশিপ চলে আসবেন, যেমন আপনার প্রোডাক্ট লিডারশিপে আছে কি অ্যাপেল, নাইকি, রোলেক্স, মাইক্রোসফট, হার্লে ডেভিডসন। এটাতে আপনার কি আছে? ভ্যালু ডিসিপ্লিন। যে কোর প্রসেস কি? যে আপনার ইনভেনশন, কমার্শিয়ালাইজেশন, মার্কেট এক্সপ্লয়টেশন, ডিসজয়েন্ট ওয়ার্ক স্পেস। সো একইভাবে আপনার কালচার, অর্গানাইজেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট সিস্টেম, এইভাবে আপনার এই চারটাতে কি কি আপনার ফিচার থাকবে সেভাবে আমরা একটা এক্সাম্পল এখানে দাঁড় করানো গেছে। তারপর আছে কাস্টমার ইন্টিমেসি। যে কাস্টমার ইন্টিমেসি কি হচ্ছে? যে আপনার কুইক, যে কাস্টমার রেসপন্সিভনেস, কাস্টমার কি চাচ্ছে সেটা আমরা সাথে সাথে দিতে পারতেছি, বেস্ট টোটাল সলিউশন। A company that delivers value via customer intimacy builds bonds with customer like those between good neighbors. তাহলে আপনি কি হচ্ছে, যে আপনি এক্সাম্পল যে অ্যামাজন, নর্থস্ট্রম, সেলসফোর্সেস, হোম ডেপোট, বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা আপনার এই কাস্টমার ইন্টিমেসিটাকে প্রায়োরিটি দিচ্ছে। সো এখানে কোর প্রসেস কি? ক্লায়েন্ট অ্যাকুইজিশন এন্ড ডেভেলপমেন্ট, সলিউশন ডেভেলপমেন্ট, ফ্লেক্সিবল এন্ড রেসপন্সিভ ওয়ার্ক প্রসিডিউরস। সো এখানে আপনার কাস্টমার কালচার, অর্গানাইজেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট সিস্টেম কিছু ফিচার আপনার দেওয়া আছে, আপনারা দেখলে আরো ক্লিয়ার হবে।
আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আপনারাও টায়ার্ড। আপনার আসলে এই 7টা থেকে 10টা পর্যন্ত ক্লাস নেওয়াও কঠিন, করাও কঠিন, নাকি বলেন আপনারা? জি স্যার। স্যার আজকে আরো আমাদের জি, দুইটা স্যার। ক্লাস ছিল, আগে আরো দুইটা ক্লাস হয়েছে, তো এই জন্য আমরা আরো বেশি টায়ার্ড আজকে। এটা নিয়ে 3 নাম্বার ক্লাস। মানে কয়টা থেকে ক্লাস শুরু করছেন আপনারা? আর 9টা থেকে স্যার। স্যার সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে স্যার। 9টা থেকে 12টা, 3টা থেকে 7টা, 7টা থেকে 10টা। জি স্যার। জি স্যার। 3টা থেকে 6টা স্যার। 3টা থেকে 6টা। এইভাবে ক্লাস করলে কি আপনার বোঝা যাবে? না আপনি বুঝবেন, না আমি দিতে পারবো? স্যার সিলেবাস কোনো শেষ উপকার করার হচ্ছে না কথা আপনার। করতেছে স্যার, বাকিটা পরে দেখা যাবে। যাই হোক, আমি আপনাদের মানে শর্টে আপনার কনসেপ্ট গুলা একটা দেওয়ার চেষ্টা করতেছি, তারপরে আপনাদের তো আরো জি পড়তে স্যার। হবে। তারপর আছে যে ভ্যালু ডিসিপ্লিন ইন সাম। ভ্যালু ডিসিপ্লিন ইন সাম বলতে কি বলতে হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে ফোকাস মানে আপনার কাস্টমার চয়েস করতেছেন, আপনার ফোকাসকে ন্যারো করতেছেন এবং আপনি মার্কেট ডমিনেট করবেন। যে ভ্যালু ডিসিপ্লিনের সামারি যদি বলি, এই যে এটা তো ভ্যালু ডিসিপ্লিন, এই ভ্যালু ডিসিপ্লিনের মেইন সামারি হচ্ছে যে আপনি আপনার কাস্টমারকে চুজ করবেন, কাস্টমারকে চুজ করার পরে আপনার ফোকাসটা ন্যারো করবেন যে আপনি কোনটাতে আপনি ফোকাস করতে চাচ্ছেন, এবং ফাইনালি আপনার মার্কেটটা আপনাকে ডমিনেট করবেন। আপনি মার্কেটটা যদি ডমিনেট করতে চান, দেন আপনি আপনার বিজনেসে আপনার লিডারশিপ পজিশনে যেতে পারবেন। সো এটার জন্য আপনাকে কি করতে হবে? ফার্স্টে আপনার কাস্টমার কারা, হু উইল বি ইওর কাস্টমার অর হু আর ইওর কাস্টমার, এবং সেই কাস্টমারের কি চাচ্ছে, সেই অনেকগুলা জিনিস কাস্টমার চাবে। যেমন আপনার বাংলাদেশের 160 কোটি মানুষই আপনার কাস্টমার। এখন এই কাস্টমারের কাছে আপনি চুজ করবেন যে কারা আপনার কাস্টমার। যে আপনি যদি ক্লথ মানে কাপড়ে বানাইতে চান, তাহলে আপনি কি করবেন যে আপনার 160 কোটি মানুষ হচ্ছে আপনার কাস্টমার। এই কাস্টমারের জন্য আপনি যখন চুজ করবেন যে আপনার মেল অর ফিমেল, কে জানি সাইলেন্ট করে ক্লাসের মধ্যে ঘুমায় গেছে, কে এসে? তো 160 কোটি মানুষের মধ্যে আপনি সিলেক্ট করলেন যে প্রথমে আপনার মেল নিবেন না ফিমেল নিবেন। তারপর নিলেন আপনার কি যে আপনার মেইল এর আপনার কাপড়ের ব্যবসা করবেন। দেন মেইলের মধ্যে আপনি এখন নিচ্ছেন যে আপনার কোন ধরনের কাস্টমারকে আপনি নিচ্ছেন, যে ওল্ড, ইয়ং অর কিডস। আপনি নিলেন কিডস, যে আপনার কিডস এর নিবেন। এরপর নিলেন যে কিডস বলতে আপনার কয় বছর, যে আপনার বেবি অর কিডস, আপনি ধরলেন যে আপনার কিডস। আপনার কাস্টমার হয়ে গেল কিডস, তাহলে 160 কোটি মানে 116 কোটি থেকে 16 কোটি থেকে আপনার কাস্টমার চলে আসলো আপনার 2 কোটিতে। দেন আপনার ন্যারো ইওর ফোকাস, যে আপনি এটা কি ধরনের শার্ট তৈরি করবেন, যে আপনার ফুল স্লিভ অর হাফ স্লিভ, যে আপনি এইভাবে একটা ফোকাস করলেন। দেন আপনি আপনার মার্কেটকে ডমিনেট করলেন। আস্তে আস্তে আপনাকে স্টেপ বাই স্টেপ গেলেন যে কাস্টমার, দেন ফোকাস, দেন আপনি মার্কেটটা ডমিনেট করলেন। এটা হচ্ছে ফাইনালি আপনার ভ্যালু ডিসিপ্লিনের যদি আমি সামারি বলি। এরপর আরেকটা মডেল আছে যে আপনার আইডা মডেল। আইডা মডেল কি? আইডা বলতে এ বলতে অ্যাটেনশন, আই বলতে ইন্টারেস্ট, ডি বলতে ডিজায়ার, এ বলতে অ্যাকশন। যে প্রথমে আপনাকে অ্যাওয়ারনেস দেখতে হবে যে অ্যাটেনশন, আপনার প্রোডাক্টের অ্যাটেনশনটা কতটুকু। আপনি যখন মার্কেটে যাচ্ছেন, আপনি যখন আপনার কাস্টমাররা যখন আপনার প্রোডাক্টটা কিনবে, তখন আপনার প্রোডাক্টটা কি অ্যাটেনশনের মধ্যে আছে কি না। যে the first level of response is the cognitive stage of customers. This is the act of thinking about the product. At this stage, customers are becoming aware of the product and start to develop some knowledge of the product's attributes and benefits.
যে আপনার প্রোডাক্টের সম্পর্কে আপনার কাস্টমার অ্যাওয়ার কিনা, তাদের অ্যাটেনশন আছে কিনা, আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার জানে কিনা, টোটাল জিনিসটা জানে কিনা। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? দ্য অ্যাটেনশন স্টেজ ইজ ইউজুয়ালি ট্রিগার থ্রু অ্যাডভার্টাইজিং অল প্রোডাক্টস আর ব্র্যান্ডস দ্যাট কাস্টমার আর অ্যাওয়ার of are part of the called awareness set. This is a smaller portion of the total set. যে টোটাল বাস্কেটের মধ্যে আপনাকে ফার্স্টে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, দেন কাস্টমার অ্যাটেনশন আসবে, কাস্টমার অ্যাটেনশনের পরে কি হবে? ইন্টারেস্ট গ্রো করবে। ইন্টারেস্ট গ্রো করবে বলতে বোঝাচ্ছে যে সে আপনার প্রোডাক্টের নলেজ জানবে, প্রোডাক্ট সম্বন্ধে নলেজ গেদার করবে এবং প্রোডাক্টের বেনিফিট জানবে। জানার পরে দেন আপনার সে চিন্তা করবে যে সে এটা কিনবে কি কিনবে না। আফটার দ্যাট যখন ইন্টারেস্ট গ্রো করবে তখন সে ডিজায়ার করবে যে হ্যাঁ আমি এই জিনিসটা নিতে চাই। যখন সে এই জিনিসটা নিতে চাবে, যখন ফাইনাল স্টেজে সে আপনার এটা চয়েস করবে, সে অ্যাকশনে যাবে। সো প্রথমে যখন আপনার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে তখন দেখতে হবে যে মাস পপুলেশনের কাছে আপনার এটা পপুলার কি না, দেন আপনার তাদের ইন্টারেস্ট আছে কিনা, দেন তাদের ডিজায়ার আছে কিনা, দেন তাদের অ্যাকশন যাচ্ছে কিনা। দ্যাট ইজ দা কনভার্সন রেশিও। এটাকে বলা হয় যে কনভার্সন রেশিও, যে আপনার কতজন আমার প্রোডাক্টটা দেখতেছে এবং কতজন আমার এখানে এই জিনিসটা কিনতেছে, যে আমি কতজন আপনার কাস্টমারকে রিয়েল কাস্টমারে কনভার্ট করতে পারতেছি। দ্যাট ইজ দা কনভার্সন রেশিও। সো ফর এক্সাম্পল, যে কেউ একজন ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনতে যাচ্ছে, দেয়ার ইজ এ লট অফ ব্র্যান্ড, টোটাল সেট, এখানে লট অফ ব্র্যান্ড আছে, মাইক্রোসফট, আসুস, এসার, ডেল, লেনোভো, রেজার, স্যামসাং, এইচপি, এমএসআই, তোশিবা, অ্যাপেল, বিভিন্ন কিছু। দিস ইজ দ্য টোটাল সেট। এই টোটাল সেটের থেকে কি হচ্ছে যে আপনাকে আপনার এই টোটাল সেটের মধ্যে আপনার প্রোডাক্টটা নিয়ে আসলো, বাট বাংলাদেশেও একটা ল্যাপটপ উৎপাদন করতেছে, সেই ল্যাপটপটা কি ওয়ার্ল্ড ওয়াইড জানে না। তো আপনার টোটাল সেটের মধ্যে আপনাকে প্রথমে আপনার প্রোডাক্টটা ঢুকতে হবে। যখনই ল্যাপটপ বলবে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, 11টার মধ্যে আপনার প্রোডাক্টও আপনার এখানে টোটাল সেটের মধ্যে চলে আসতে হবে। দেন আপনার কি আসতেছে? এই 6টা, প্রথম সারির 6টা, যে আপনাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে এই 6টার ফিচার কি। যেমন আপনার লেনোভো, আইবিএম, লেনোভোর আপনার ওই যে প্রথমে ইয়ে আছে যে আপনার একটা মডেল আছে, যে মডেলটা আপনার বিভিন্ন যুদ্ধে টুদ্ধে যে আপনার অক্ষয় মডেল বলা হয় আর কি। হ্যাঁ, যে এইরকম আসুস বা অ্যাপেল সিকিউরিটি কনসার্ন, এইভাবে আপনাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, একটা ফোকাসে চলে আসতে হবে। দেন আপনাকে কি করতে হবে? কনসিডারেশন। আপনি তিনটা, এর মধ্যে তিনটাকে আপনি কনসিডার করতেছেন, প্রাইস প্লাস ফিচার প্লাস সবকিছু মিলে আপনি তিনটাকে কনসিডার করতেছেন, স্যামসাং, মাইক্রোসফট, আসুস। ফাইনালি আপনি যখন সেট করতেছেন তখন আপনি স্যামসাং তৈরি করতেছেন, বিকজ এই তিনটার থেকেও দেখা যাচ্ছে যে প্রাইস স্যামসাং এর কম, অথবা কোনো একটা ফিচার অথবা বেশি, অথবা প্রাইস সেম বাট সে ওয়ারেন্টি বেশি দিচ্ছে, যার কারণে আপনি স্যামসাংটা নিচ্ছেন। দেন এইটা হচ্ছে আপনার আইডা মডেল, যে প্রথমে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস তৈরি করতেছেন, অ্যাটেনশনের পরে আপনার অ্যাটেনশনের পরে হচ্ছে কি ইন্টারেস্টের পরে হচ্ছে আপনার ডিজায়ার, তারপরে হচ্ছে আপনার অ্যাকশন। ঠিক আছে, এইভাবে আপনি আপনার মডেলটা তৈরি করতে পারতেছেন। The idea model is a great marketing tool to help base advertising decision on for customers in different stages of the decision making process. In every stage, marketers will have to adapt their marketing campaigns in order to help customers move from one stage to next. The idea model is short and simple and might therefore overlook other important aspects of the consumer's decision making process. বুঝা গেছে? বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে?
কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নো স্যার। তাহলে বলেন ব্লু ওশিয়ান কি জিনিস? স্যার competitor free environment in the market. আচ্ছা, পোর্টারের 3 জেনারিক স্ট্র্যাটেজি কি? কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়েশন, ফোকাস। ফোকাসের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফোকাস ডিফারেন্সিয়েশন আর একটা কস্ট ফোকাস, আর একটা হচ্ছে ফোকাস ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ভ্যালু ডিসিপ্লিন বলতে কি বোঝায়? স্যার প্রোডাক্ট লিডারশিপ, অপারেশনাল এক্সিলেন্স, এগুলাই। কাস্টমার ইন্টিমেসি। জি স্যার। গুড। এগুলা পড়তে ভালো লাগে না, মজা লাগে? জি স্যার, মজা লাগে স্যার। আচ্ছা, এরপর আসতেছে এন্ডস অফ ম্যাট্রিক্স। আরেকটা আপনার সেটা হচ্ছে টপিক, সেটা হচ্ছে এন্ডস অফ ম্যাট্রিক্স। এন্ডস অফ ম্যাট্রিক্স কি? যে গ্রোয়িং এ বিজনেস ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং সাম মেজার্স অফ এ কোম্পানির সাকসেস। A business can grow in terms of employees, customer base, international coverage, profits, but growth is most often determined in terms of revenues. There are different ways of growing of business. ANSOF identified 4 strategies for growth and summarized them in the so-called ANSOF matrix. The ANSOF matrix, also known product or market expansion grid. ঠিক আছে, যে প্রোডাক্ট একটা হচ্ছে নিউ এক্সিস্টিং, আর একটা হচ্ছে মার্কেট, এক্সিস্টিং মার্কেট, নিউ মার্কেট। এখানে রিস্ক, হাই রিস্ক, লো রিস্ক। The idea is that each time you move into a new quadrant, horizontally, vertically, risk increases. যখনই আপনি উপর যে কোনোটাতে নতুন নিউ থেকে এক্সিস্টিং থেকে নিউতে আসবেন, অথবা নিউ থেকে এক্সিস্টিং থেকে নিউ যাবেন, আপনার রিস্কটা বাড়তে থাকে। ঠিক আছে, সো ইচ কোয়াড্রান্ট অফ দ্য ANSOF matrix will be elaborated। আপনার এখানে দেওয়া আছে যে আপনার মার্কেট পেনিট্রেশন, মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডাইভার্সিফিকেশন। ঠিক আছে, সো মার্কেট পেনিট্রেশন বলতে কি বোঝায়? মার্কেট পেনিট্রেশন is about selling more of the company's existing products of existing markets. সো আপনার মার্কেটে যেই প্রোডাক্ট গুলো আছে আপনি আরো পেনিট্রেট করতেছেন, সেটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন। যে আপনার মার্কেট পেনিট্রেশন, যে আপনার এক্সিস্টিং প্রোডাক্ট এক্সিস্টিং মার্কেটে আপনার পেনিট্রেট করতেছেন, দ্যাট ইজ দা আপনার মার্কেট পেনিট্রেশন। To penetrate and grow the customer base in the existing market, a company may cut prices, improve its distribution network, invest more in marketing, and increase existing production capacity. So brands such as Coca-Cola, Heineken are known for spending a lot on marketing in order to penetrate their market. তাহলে কোকাকোলা কি করতেছে? হিউজ মার্কেটিং এক্সপেন্ডিচার করে ফর মার্কেট পেনিট্রেশনের জন্য। যদি আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলেন, মার্কেট ডেভেলপমেন্ট মানে প্রোডাক্ট যদি ডেভেলপমেন্টে বলেন, তাহলে এখানে কি আসতেছে? অ্যাপেল আপনি কি করতেছে? হিউজ মার্কেটিং R&D এক্সপেন্ডিচার করে যে আপনার প্রোডাক্টের ডেভেলপমেন্টের জন্য। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ অ্যাবাউট ডেভেলপিং এন্ড সেলিং নিউ প্রোডাক্টস টু এক্সিস্টিং মার্কেট। আপনার নিউ প্রোডাক্ট করতেছেন আপনার এক্সিস্টিং মার্কেটে। হ্যাঁ, so companies could, for example, make some modification in the existing products to give increased value to the customers for their purchase, or develop and launch new products alongside a company's existing product offering. A classic example of product development is Apple launching a brand new iPhone every few years না, এখন আপনার every years, এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার তারা একই বছরে 2-3 বারও 2 ধরনের প্রোডাক্ট লঞ্চ করে। আদার এক্সাম্পল হচ্ছে ফার্মাসিউটিক্যাল ফাইজার, আপনার নতুন আপনার প্রোডাক্ট ডেভেলপ করতেছে এবং হিউজ এক্সপেন্স R&D পারপাসে আপনার করতেছে। মার্কেট ডেভেলপমেন্ট, এক্সিস্টিং প্রোডাক্টস ইন নিউ মার্কেট। সো এখানে হচ্ছে IKEA, যে আপনার দিস স্ট্র্যাটেজি মার্কেট ডেভেলপমেন্ট ইজ অ্যাবাউট সেলিং মোর অফ দ্য কোম্পানিজ এক্সিস্টিং প্রোডাক্ট টু নিউ মার্কেটস
This strategy is about reaching new customer segment or expanding internationally by targeting new geographic areas. যে আপনার সে নতুন নতুন এরিয়াতে সে তার প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে, এক্সিস্টিং প্রোডাক্টই নিউ মার্কেটে নিয়ে যাচ্ছে। যেমন আইকিয়া রিসেন্টলি ইন্ডিয়াতে আপনার স্টার্ট করছে recently. So this is what, for example, IKEA has done over the past few decades in order to become one of the biggest furniture retailers in the world. IKEA started off expanding to market relatively close in terms of culture as to its home country Sweden থেকে, before targeting more challenging geographic areas such as China and Middle East. এখন রিসেন্টলি আপনার ইন্ডিয়াতেও চলে আসছে। এরপর আসতেছে ডাইভার্সিফিকেশন, নিউ প্রোডাক্ট ইন নিউ মার্কেট। সো স্যামসাং কি করতেছে, নিউ প্রোডাক্ট নিয়ে আসতেছে এবং নিউ মার্কেটও সে তৈরি করতেছে। যেমন স্যামসাং আগে কি ছিল, ইলেকট্রনিক আপনার হোম অ্যাপ্লায়েন্স ছিল। হোম অ্যাপ্লায়েন্স থেকে আস্তে আস্তে সে টিভিতে, আপনার রেফ্রিজারেটর থেকে টিভিতে গেছে, টিভি থেকে আপনার আস্তে আস্তে আপনার কোথায় চলে গেছে, মোবাইল ফোনে মার্কেট নিয়ে নিছে, মোবাইল ফোনের থেকে আস্তে আস্তে আপনার কোথায় চলে গেছে, নোটবুকে গেছে, এখন আপনার ল্যাপটপও তৈরি করতেছে। হ্যাঁ, তো আপনার এইভাবে সে বিভিন্ন ভাবে তার নিউ প্রোডাক্ট ইন নিউ মার্কেটে সে চলে আসতেছে। এটা হচ্ছে এন্ডস অফ ম্যাট্রিক্স। সো এন্ডস অফ ম্যাট্রিক্স এর আপনার সাম কি, যে দ্য এন্ডস অফ ম্যাট্রিক্স ইজ এ গ্রেট ফ্রেমওয়ার্ক টু স্ট্রাকচার দ্য অপশনস অফ এ কোম্পানি হ্যাজ ইন অর্ডার টু গ্রো। যে আপনি আপনার স্ট্র্যাটেজিটা এন্ডস অফ ম্যাট্রিক্স এর মাধ্যমে নিতে হবে, যে কিভাবে আপনার মার্কেটটা গ্রো করবেন। সো মার্কেট পেনিট্রেশন ইজ দ্য লিস্ট রিস্কি of all four and most common in day-to-day business. Diversification is the most risky since a company starts entering a completely new and unfamiliar market with a new and unfamiliar product. However, if a company manages to successfully enter several unrelated markets, it has the advantage of having a well-balanced product portfolio which actually decreases the total risk. In such a situation, it is useful to work with framework like GE or McKinsey matrix or the BCG growth share matrix. So একটা হচ্ছে McKinsey matrix, একটা BCG matrix। BCG matrix হচ্ছে growth or share market share, আর এন্ডস অফ ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার মার্কেট পেনিট্রেশন বা মার্কেট শেয়ার কিভাবে গ্রো করবেন সেটা একটা স্ট্র্যাটেজি। OLI বিজনেস গ্রোথ, এটা হচ্ছে আরেকটা মডেল। যে OLI দিয়ে কি বোঝাচ্ছে, ওনারশিপ, একটা হচ্ছে ওনারশিপ, লোকেশন, আর হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এইভাবে আপনার OLI আপনার একটা মডেল চলে আসতেছে, যে মডেলটাকে বলা হচ্ছে কি, মোর এন্ড মোর কোম্পানিজ nowadays decide to expand their business by crossing domestic border and by relocating certain value chain activities abroad. যে আপনার ইকোনমি স্কেল বাড়াচ্ছে, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে, বাড়ানোর পরে কি হচ্ছে, তার কস্ট কমাচ্ছে এবং সে ইন্টারন্যাশনাল মার্কেটেও কম্পিট করার চেষ্টা করতেছে। দ্যাট ইজ OLI বিজনেস গ্রোথ। যে আপনার প্রথমে ওনারশিপ, তারপরে লোকেশন, তারপর ইন্টারন্যাশনালাইজেশন, আপনার প্রোডাক্ট ইন্টারন্যাশনালে চলে যাচ্ছে। So there is a wide variety of entry mode strategies to choose from, and they all have their own pros and cons. Often used strategies are exporting, licensing, franchising, formatting a strategic alliance. আপনার কি হতে পারে, লাইসেন্সিং হতে পারে, ফ্র্যাঞ্চাইজ হতে পারে, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হতে পারে, জয়েন্ট ভেঞ্চার, অ্যাকোয়ারিং or start from scratch with a greenfield investment. আপনার এইভাবে আপনার এটা এক্সপ্যান্ড করতে পারে। সো ওনারশিপ অ্যাডভান্টেজ কি, যে OLI বেসিক্যালি হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আপনাকে ইউজ করা হয়। যে ওনারশিপ হচ্ছে রিটেইন ডোমেস্টিকে থাকে, লোকেশন হচ্ছে প্রোডাক্ট এট হোম এন্ড এক্সপোর্টের জন্য, এবং ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার বিভিন্নভাবে আপনি ইন্টারন্যাশনালাইজ করতে পারেন, যে ফ্র্যাঞ্চাইজ, লাইসেন্স, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, জয়েন্ট ভেঞ্চার অথবা আপনার গ্রিনফিল্ড ইনভেস্টমেন্টে আপনার যেতে পারেন। So first of all, a company needs an ownership advantage in order to overcome the liability of foreigners. Ownership refers to the possession of a certain valuable, rare, hard to imitate
and organizationally embedded resource that allows a company to have a competitive advantage compared to foreign rivals. So আপনার দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় কি করতে হয় যে আপনার রিস্ক গুলো আপনাকে দেখতে হয় যে আপনি যখন বাইরের দেশে ইনভেস্ট করবেন আপনাকে অনেকগুলা রিস্ক আইডেন্টিফাই করতে হবে, সেই রিস্ক গুলা আইডেন্টিফাই করে আপনাকে যেতে হবে, যেটা আপনার চ্যাপ্টার 9 এ আছে, রিস্ক আইডেন্টিফিকেশন অলসো। দেন লোকেশন অ্যাডভান্টেজ, যে আপনি লোকেশন অ্যাডভান্টেজ কি বলতেছে এখানে, পোর্টারের ডায়মন্ড মডেল কি পড়ানো হয়েছে আপনাদের? না স্যার। এগুলা তো সব আপনার ওই আগের চ্যাপ্টারে ছিল আপনাদের তো। তাহলে আপনার শাহরিয়ারের যে ক্লাসগুলো ছিল ওইগুলা কি আপনার ওই মেকআপ দেওয়া হয় নাই, অন্য ক্লাস দিয়ে মেকআপ দিছে নাকি ব্ল্যাঙ্ক ছিল? না স্যার, ব্ল্যাঙ্ক স্যার, উনি শুধু একটা ক্লাস নিছে, এরপরে আপনি নিচ্ছে। আবার নেক্সট ক্লাস কবে এটা জানি না স্যার। প্ল্যান গুলো উইকলি দেয় তো, এই কারণে জানা নেই। আবার নতুন করে রবিবার দিন জানাবে। লোকেশন অ্যাডভান্টেজ কি, যে সেকেন্ডলি দেয়ার মাস্ট বি সাম কাইন্ড অফ লোকেশন অ্যাডভান্টেজ ইন দ্য মার্কেট দ্য কোম্পানি ইজ ট্রাইং টু এন্টার। হ্যাঁ, যে আপনার লোকেশন অ্যাডভান্টেজের কারণে আপনার কোন কোম্পানি মার্কেটে এন্ট্রি করতে যায়। যেমন আপনার যে ইন্ডিয়াতে সবাই আসতে চায় কেন? বিকজ লোকেশনের আবার একটা কি হিউজ পপুলেশন। সো এই কারণে আপনার ইন্ডিয়াতে আসতে চায়, এবং বাংলাদেশেও আপনার অনেক কোম্পানি আসতেছে বিকজ অফ দ্য পপুলেশন. So again, given the well-known liability of foreigners, host countries must offer compelling advantage to make it worthwhile to undertake FDI. These advantages can be simply geographical. Example, the Netherlands is in between great economies like the UK and Germany and is moreover located next to the ocean. So Netherlands হচ্ছে আপনার কেন আপনার good between, কারণ হচ্ছে যে এটা গ্রেট ইকোনমিজ একটা লাইক ইউকে এন্ড জার্মানি and also located next to the ocean, or are present because of the existence of cheap of raw material, low wages, skilled labor force, or special tax and tariff. হ্যাঁ, যেমন বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেন হচ্ছে লো আপনার ওয়েজেস এর কারণে, ঠিক আছে, এবং আপনার স্পেশাল ট্যাক্স এন্ড ট্যারিফের কারণে। এরপর আসতেছি কি internationalization advantage. To choose between licensing and FDI management should look at the final advantage. Internationalization advantage, it is more attractive to perform the value chain activities in-house than to have it performed by the external party. Reasons to outsource certain activities to different companies abroad might be because they are better at it, are able to the cheaper, have more local market knowledge. যে ইন্টারন্যাশনালি কিছু আপনার অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে, যে আপনার দেখা গেল যে আমরা কি করতেছি, জাপানিজ প্রোডাক্ট বলতে বলি যে খুব ভালো হয়, জার্মানির মেশিনারিজ খুব ভালো, হ্যাঁ, তো আপনার ইউএস এর মেডিসিন ভালো, এইভাবে আপনার ইন্টারন্যাশনালি যে আপনার একটা এক্সপার্টাইজ আছে, এই এক্সপার্টিজটার মাধ্যমে আমি বিভিন্ন দেশে আমি নিয়ে আসতে পারতেছি। সুইজারল্যান্ডের মেডিসিন ভালো, এইভাবে আমি আপনার ইন্টারন্যাশনাল অ্যাডভান্টেজটা আমি নিতে পারি। অটো একটা ব্র্যান্ডিং হয়ে যায়, যে আমরা যদি কোনো জিনিস কিনি যে এটা জাপানি, তাহলে আমরা অনেকটা নির্ভয়ে আপনি জিনিসটা কিনি। কোনো মেশিনারি কেনার ক্ষেত্রে এটা জার্মানির, তাহলে নির্ভয়ে জিনিসটা কিনি। কোনো মেডিসিনের ক্ষেত্রে যদি এটা ইউএসএ অথবা সুইজারল্যান্ডের হয়, তাহলে আমরা নির্ভয়ে জিনিসটা কিনি। যদি কোনো সার্টিফিকেশনের জন্য যাই, তাহলে দেখি যদি এটা ইউকে সার্টিফিকেশন হয়, তাহলে আমরা একটা ধরে নিই যে ইটস এ ভেরি গুড সার্টিফিকেশন, হোয়াট এভার দ্য প্রফেশন, বাট ইটস এ ভেরি গুড সার্টিফিকেশন। তো প্রত্যেকটা জিনিসেরই আপনার একটা ইন্টারন্যাশনালাইজেশন অ্যাডভান্টেজ থাকে, এবং সেই ইন্টারন্যাশনাল অ্যাডভান্টেজটা সেটা আপনার নেওয়া যেতে পারে। এরপর ওএলআই বিজনেস গ্রোথটা আপনার কিভাবে হচ্ছে, যে প্রথমে ওনারশিপ অ্যাডভান্টেজ ওভার ফরেন রাইভালস রিমেইন ডোমেস্টিক, আপনার নো যদি না থাকে তাহলে আপনার ডোমেস্টিকে থাকতেছে, যদি ইয়েস হয় দেন লোকেশন অ্যাডভান্টেজ ইন ফরেন কান্ট্রি, যে আপনার লোকেশন অ্যাডভান্টেজ আছে কিনা,
দেন অ্যাডভান্টেজ ফ্রম ইন্টারন্যাশনালাইজিং প্রোডাকশন যদি আমার হয়, দেন আমি এফডিআই তে যাব। সো আফটার অ্যান্সারিং দিস 3 কোশ্চেন উইথ দ্য এইড অফ দ্য ওএলআই প্যারাডিম, you should be able to at least exclude some entry mood strategy. When all questions have been answered yes, it should be a good option to engage in FDI and stay in control over the activities yourself. ঠিক আছে? How to solve, এটা আরেকটা জিনিস। How to solve a profitability case interview, এটা হচ্ছে পেস্ট অ্যানালাইসিস, দ্য পেস্টেল অ্যানালাইসিস। যে আপনি যখনই একটা ইয়ে করবেন তখনই আপনাকে পেস্টাল অ্যানালাইসিস করতে হবে। পেস্টাল অ্যানালাইসিস বলতে যে আপনার পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজি, এনভায়রনমেন্টাল, লিগ্যাল, আপনাকে একটা পেস্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনাকে জিনিসটা সলভ করতে হবে। আমি একটা এক্সাম্পল আপনাদের দেখাই, তাহলে খুব সহজে আপনার আচ্ছা আগে এটা শেষ করে নিই। ইকোনমিক ফ্যাক্টর, যে আপনার পেস্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে আপনার কান্ট্রির ইকোনমিক কন্ডিশন কি, কান্ট্রির ইকোনমিক কন্ডিশন কি, যেমন আপনার জিডিপি কত আছে, এফএক্স রেট কত আছে, হ্যাঁ, রেমিটেন্স কত আছে, এই যে ম্যাক্রো ইকোনমিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে আপনাকে দেখতে হবে, দ্যাট ইজ দ্য ইকোনমিক ফ্যাক্টর। দেন আপনাকে আপনার আমি একটা জাস্ট পেস্ট অ্যানালাইসিস করছি, যে পেস্ট অ্যানালাইসিসে কি হচ্ছে, পলিটিক্যালের মধ্যে আমার পলিটিক্যালি স্টেবল, হ্যাঁ, স্টেবিলিটি, আমার পলিটিক্যালি স্টেবিলিটি আমার র্যাঙ্কিং এ, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 173 আউট অফ 194। সো বাংলাদেশে আপনার স্টেবিলিটি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বাড়তেছে, স্টেবিলিটি, দ্যাট মিনস ইজ এ পজিটিভ থিংস। ট্যাক্সেশন এন্ড ট্যারিফ, স্টেবল ট্যাক্সেশন পলিসি এক্সেপ্ট দ্য ডিউটি, ঠিক আছে। এরপরে রুলস অফ ল, বাংলাদেশের রুল আছে, যদিও ইমপ্লিকেশন একটু কম, বাট রুল আপনার আছে, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 138। ইকোনমিক কি, স্টেবল ইকোনমিক গ্রোথ, জিডিপি পার ক্যাপিটা বাড়তেছে, ফরেন রেমিটেন্স বাড়তেছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড অফ ইনফ্লেশন, ইনফ্লেশন কমতেছে, রিজার্ভ ইনক্রিজ এন্ড ফরেন এক্সচেঞ্জ রেট স্লাইটলি ইনক্রিজ, যে আপনার ফরেন রেমিটেন্স, সরি, রিজার্ভ বাড়তেছে, বাট এক্সচেঞ্জ রেট রিলেটিভলি আপনার স্টেবল। সোশ্যাল কি হচ্ছে, পপুলেশন গ্রোথ আছে, দ্যাট মিনস আপনার পপুলেশন আপনার ভালো, যে আপনার মার্কেট আছে। দেন আপনার লেবার ফোর্স র্যাঙ্ক 7 আউট অফ 179, সো ভেরি গুড। এবং আপনার পিডব্লিউসি রিপোর্টে বলতেছে যে জিডিপি প্রোডাকশন আপনার 2050-এ বাংলাদেশের ইকোনমি টপ 23 ইকোনমির মধ্যে আপনার চলে আসবে। এবং টেকনোলজি কি হয়েছে, যে বাংলাদেশে আপনার মোবাইল ব্যাংকিং এ, ইন্টারনেট কানেক্টিভিটিতে আপনার খুবই ভালো। সো ওভারঅল পেস্ট অ্যানালাইসিস এর মাধ্যমে বলা যায় যে বাংলাদেশ ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি and to be number 3 within 2050 as per PwC report, through though politically not stable very much. যখন আপনি একটা মানে পেস্ট অ্যানালাইসিস করবেন তখন আপনাকে দেখতে পারবেন যে আপনার এই কান্ট্রিটা বা এই দেশে আপনার ইনভেস্টমেন্টের জন্য বা এই প্রোডাক্টটা মার্কেটিং এর জন্য আপনার কতটুকু ভায়াবল বা আপনার কতটুকু আপনার অ্যাকসেপ্টেবল। এরপরে আপনার স্ট্র্যাটেজি ম্যাপ করতে হবে, এইভাবে আপনার একটা কোম্পানি স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যে কোম্পানি স্ট্র্যাটেজি তৈরি করার জন্য যে আপনার
লার্নিং, ইন্টারন্যাশনাল কাস্টমার, প্রোডাক্ট এবং গ্রোথ, এই সবকিছু ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল মেটার ধরে আপনাকে একটা আপনার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। সো পেস্ট অ্যানালাইসিসটা কিছুটা বোঝা গেছে? জি স্যার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে। দেন আসতেছে যে আপনার মার্কেট অ্যান্ড ইন্ডাস্ট্রি ফ্যাক্টরস। এখানে আসতেছে কি যে আপনার পোর্টারের ফাইভ ফোর্সেস মডেল, যে সেকেন্ডলি ইউ ওয়ান্ট টু মেক শিওর টু ফাইন্ড আউট ওয়েদার দ্য প্রফিটেবিলিটি প্রবলেম ইজ অ্যান ইন্ডাস্ট্রি ওয়াইড অর এ কোম্পানি স্পেসিফিক প্রবলেম। In the former case, you could look at some industry trends such as market size, its pattern. So এখানে আপনাকে কি করতে হবে, পোর্টারের 5 forces মডেল, একটা হচ্ছে থ্রেট অফ নিউ এন্ট্রেন্স, একটা হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লাইস, একটা হচ্ছে থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্টস, বার্গেনিং পাওয়ার অফ দ্য বায়ার্স, ফাইনালি যে রাইভালরি এবং এক্সিস্টিং কম্পিটিটরস, আপনার কম্পিটিটর এক্সিস্টিং এর মধ্যে আপনার আছে কিনা। সো রাইভালরি এবং এক্সিস্টিং কম্পিটিটর কি আছে, যে নাম্বার অফ ফার্স্ট হচ্ছে বার্গেনিং পাওয়ার টু সাপ্লাই, এটা হচ্ছে নাম্বার এন্ড সাইজ অফ সাপ্লায়ার, ইউনিকনেস অফ ইচ সাপ্লায়ার প্রোডাক্ট, ফোকাল company's ability to substitute, threat of substitute product, number of substitute product, buyer propensity to substitute, relative price performance, আপনার perceived level of product differentiation, switching cost, bargaining, তারপর আসতেছে threat of new entrants, তারপর হচ্ছে rivalry এবং existing competitor। এর মাধ্যমে আপনাকে পোর্টারের 5 ফোর্সেসটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে আপনার স্ট্র্যাটেজিটা ফিক্স করতে হবে। এরপর আছে ইন্টারনাল ফ্যাক্টরস, রেভিনিউ প্লাস কস্ট। আপনার প্রফিটটা আসতেছে কোত্থেকে, আপনার রেভিনিউ মাইনাস কস্ট, এবং রেভিনিউ মাইনাস কস্ট আসতেছে কিভাবে, এই রেভিনিউটা আসতেছে প্রাইস পার ইউনিট ইনটু ইউনিট সোল্ড, আর কস্ট আসতেছে হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট আসতেছে কি ইউনিট পার ইউনিট প্লাস ইউনিট সোল্ড, আর প্রাইস ইলাস্টিসিটি, এর মাধ্যমে আপনার প্রফিটটা আসতেছে। সো প্রাইস ইলাস্টিসিটি হচ্ছে আপনার বেশ ইম্পর্টেন্ট, যে আপনি প্রাইসটা কোন লেভেলে নিয়ে আসতে চাচ্ছেন। এই প্রাইসটা যদি আপনি কোন লেভেলে সেট করবেন, এই যে প্রাইস স্ট্র্যাটেজি একটা ম্যাটার আছে, এই প্রাইস স্ট্র্যাটেজিটা যখন আপনি সেট করতে পারবেন, দেন আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজেশন আপনি করতে পারবেন। এবং দেখা গেল যে আপনার প্রাইসটা যদি ইনফ্লুয়েন্স করতে পারেন আপনার কাস্টমারদের, তাহলে আপনার প্রফিটেবিলিটি বেশি হবে। যদি প্রাইসটা দেখা যায় যে আপনার সেট করলেন খুবই এক্সক্লুসিভ একটা প্রাইস, বাট আপনার প্রোডাক্ট কোয়ালিটি সেই রকম না, আপনার পারসিভড ভ্যালুতে আপনার প্রাইস সেটিংটা হইলো না, দেন আপনি কি করতেছেন, আপনি আপনার প্রফিটটা গেইন করতে পারতেছেন না, কারণ আপনার ফিক্সড কস্ট আপনার বেড়ে যাচ্ছে, আপনার প্রোডাকশন ক্যাপাসিটি, ইকোনমি অফ স্কেলটা আপনার কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রাইস কমাইতে হবে, প্রাইস কমায় আপনার রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসতে হবে, একসেপ্টেবল প্রাইসের মধ্যে নিয়ে আসতে হবে, দেন আপনি আপনার ম্যাক্সিমাম প্রোডাকশন করতে পারবেন। ম্যাক্সিমাম প্রোডাকশন করলে ম্যাক্সিমাম ফিক্সড কস্ট কমবে, কস্ট বেনিফিট হবে, এবং আপনি প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে পারবেন। এইভাবে আপনাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এটা তো বললাম আমরা এন্ডস অফ ম্যাট্রিক্স। Even though profitability cases allow for a relatively straightforward structure to follow, it also requires a lot of creative out of the box thinking from the interviews. ঠিক আছে, আপনাকে বিভিন্ন ভাবে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে, থিঙ্ক করে আপনাকে এই প্রফিটেবিলিটি কনসেপ্টটা দাঁড় করাতে হবে। এই ছিল আজকের টপিকস। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার না স্যার। একটা কোশ্চেন ছিল স্যার, আমরা যে ওই যে ওয়ে
স্যার OLI ওএলআই মডেলে যে পড়লাম যে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, স্যার হ্যাঁ। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা যদি একটু বলতেন। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আপনাকে যেমন আপনার জাস্ট আজকেই আপনার হন্ডা এবং সনি সাইন অফ করছে অ্যাজ এ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। কেন সাইন অফ করছে? হন্ডা এবং আপনার সনি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের একটা সাইন অফ করছে জাস্ট আজকেই, এটা আপনার এই মিডিয়াতে আসছে। সেটার কারণ হচ্ছে কি যে সনি তার সে হচ্ছে ইলেকট্রিক আইটেমে ইলেকট্রিক আপনার কোম্পানি এবং হন্ডা আপনার ইভিতে ইলেকট্রিক ভেহিকেলে যাচ্ছে। সো ইলেকট্রিক ভেহিকেল হচ্ছে আপনার হন্ডার আর ইলেকট্রিক এক্সপার্টাইজ আছে হচ্ছে সনির। সো সনি আপনার এই হন্ডাকে এবং সনি দুইজনে মিলে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করছে যে হন্ডার জন্য যেই ব্যাটারিগুলো লাগবে, লিথিয়াম ইভির জন্য যে ব্যাটারিগুলো লাগবে, সেই ব্যাটারি প্লাস ইলেকট্রিক ফিচার যেই আইটেমগুলো লাগবে সেটা আপনার নিউ ফিচার কিভাবে টেকনোলজিক্যালি আপনাকে সাপোর্ট দেওয়া যায় সেই জিনিসটা আপনার হন্ডাকে দিবে। ইটস এ ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। দ্যাট মিনস যে আপনার একজনের টেকনোলজি আরেকজন নিয়ে, মনে করেন যে আমার দরকার হচ্ছে আপনার ব্যাটারি, বাট আমার ব্যাটারির জিনিসটা নাই, আরেকজনের ব্যাটারির এক্সপার্টাইজ আছে। সো দুইজনে অ্যালায়েন্স হয়ে আপনার কি করলো যে একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে চলে আসলো। সো কি হচ্ছে যে কম্পিটিটর আর সেই জিনিসটা পাচ্ছে না। সনি যদি আপনার শুধু আপনার দেখা যাচ্ছে যে হন্ডাকে ব্যাটারিটা দেয়, লিথিয়াম ব্যাটারিটা দেয়, সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে অন্যরা সেটা আপনার পাচ্ছে না, তাহলে এই সনির এক্সপার্টাইজটা কি হচ্ছে হন্ডার কাছে চলে আসতেছে। এটা একটা রিসেন্ট ভেরি নিউ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের এক্সাম্পল দিলাম, জাস্ট আজকেই আপনার আসছে। থ্যাংক ইউ স্যার। দেখা যাচ্ছে আপনি কে কোশ্চেন করছিলেন? জি স্যার আমি। কি নাম আপনার? এমদাদ। এমদাদুল এমদাদ। হক। এমদাদ, দেখেন জি স্যার। Sony and Honda signed memorandum of understanding for strategic alliance in mobility field. ঠিক আছে, যে আপনার Sony Group Corporation and Honda Motor Company today announced that they have agreed to deepen discussion and exploration of forming a strategic alliance that aims to create a new era of mobility and mobility services. Especially, the two companies have signed a memorandum of understanding that outlines their intent to establish a joint venture new company through which they plan to engage in the joint development and sales of high value added battery electric vehicles EV and commercialize them in conjunction with providing mobility service. So আপনার কি হচ্ছে, এতে কি হচ্ছে যে আপনার যে ব্যাটারিটা তৈরি হবে সনি থেকে হন্ডা নিবে এবং সে প্রাইস কম্পিটিটিভনেস হবে। যেমন আপনার হইতে পারে যে সে আপনার নিল
আপনার 1000 টাকা একটা ব্যাটারির দাম 10,000 টাকা, বাট সে যখন আবার টয়োটার কাছে সেই ব্যাটারিটা বেচবে তখন সে বেচবে 15,000 টাকা। তাহলে 5,000 টাকা তার এক্সপার্টিসটা শুধু তার কাছে আছে, সে কম্পিটিটিভ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের কারণে সে কম্পিটিটিভ বেনিফিটটা সে নিতে পারতেছে। এটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। বুঝাতে পারছি? জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা নতুন একটা জিনিসে যাব। হ্যাঁ, আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমরা নতুন ডিসকাশনে যাব। জি স্যার, শিওর। আপনাদেরকে কোশ্চেন দিয়েছিলাম না? আপনাদেরকে এর আগে কোশ্চেন দিয়েছিলাম, পড়ছেন কেউ? এই যে কোশ্চেন নাম্বার 1টা, এটা দেওয়া হয়েছিল না আপনাদেরকে? হুম, পড়ছিলেন কেউ? এটা একটা কোশ্চেন, আপনি দেখেন যে নায়ন ইজ এ স্মল ম্যানুফ্যাকচার এন্ড রিটেলার অফ হ্যান্ডক্রাফটেড লাক্সারি ওয়াচেস বেসড ইন সুইজারল্যান্ড. So Switzerland has one of the world's most prosperous economies. Many global companies are located there due to its strong financial and manufacturing sectors. Central location. So এখানে কি বলছে যে Switzerland has well developed digital communication and advanced manufacturing capabilities. Key sectors include robotics, pharmaceuticals, precision instruments such as watches. The Swiss government sets strict quality, safety, and environment regulation. The Swiss workforce is highly skilled and ranks third globally on workforce flexibility and relations. In 2006, the government created a knowledge and technology transfer platform to support collaborations between Swiss manufacturers and scientific research. So Swiss-made watch product made in Switzerland have a reputation for premium quality, craftsmanship, and technology. So this result is strong export of which watches account for 8%,
China and Hong Kong are world's largest producers of watches by volume. However, Switzerland has 60% global market by value. So history আছে এখানে, তারপরে হচ্ছে আপনার তিনটা ব্র্যান্ড আছে আলফা, বেটা, গামা, ঠিক আছে, এক একটার প্রাইস হচ্ছে 2500 ইউরো, 1500 ইউরো, 750 ইউরো। সো নেক্সট হচ্ছে কি যে আপনার সেলস ডাইরেক্টর একটা কথা বলছে যে প্রথমে হচ্ছে কি পারফরম্যান্স deteriorated, আপনার এখানে পারফরম্যান্স deteriorated in 2019. So the directors met to discuss Neon's result in context of the industry. So sales director বলছে, I said it was a mistake to reduce the price of our alpha watches, which are status symbols. If you remember, my market research indicates that if we increase the prices of our alpha range by 20%, sales volume would have increased by 5%. Operation director বলছে, I feared that our beta range appears too cheap for really wealthy but too expensive for first-time customers. Recent rent increases and high wages mean our production costs are high compared with international competitors. I believe we should relocate some elements of our supply chain outside Switzerland to improve margins. Our research and R&D director বলছে কি যে sales of gamma watches have been seriously affected by the Swiss conglomerates and other introduction up markets smartwatches in a similar price bracket. So global smartwatch sales by growing at 22%. We are developing an e-strap. E-strap কি? E-strap হচ্ছে আপনার ঘড়ির ভিতরে আপনার ওই যে অ্যানালগ ঘড়ির মধ্যে একটা e-strap দিলে সেটা আপনি স্মার্ট ওয়াচে টেকনোলজিতে আপনার এমবেডেড মানে কনভার্ট করা যায় আর কি। So the smartwatch technology is embedded in the strap, not the watch. So the e-strap can be fitted at any Neon watch. Neon's e-strap will attract younger customers who want to buy a luxury mechanical watch but enjoy smartwatch benefits. Commercial director কি বলছে, I don't think smartwatches are a big threat. They are simply smartphones that people wear on their wrist. Our customers want luxury watches that are beautiful jewelry. China is the world's largest market for luxury goods. I have been talking to Shaoxi, China's largest jewelry retail chain. It wants a strategic alliance. Neon will make luxury watches under the Shaoxi brand and Shaoxi will distribute them. So এখানে চারজন ডাইরেক্টর চারটা ওপিনিয়ন বলছে এবং আপনার এখানে আপনার ফাইনান্সিয়াল একটা অ্যানালাইসিস দেওয়া আছে। এখান থেকে আপনার কোশ্চেন গুলো আসছে কি যে ইউজিং পোর্টারস ডায়মন্ড এক্সপ্লেইন দ্য ফ্যাক্টরস দ্যাট হ্যাভ রেজাল্টেড ইন সুইজারল্যান্ডস ডমিনেন্স অফ দ্য লাক্সারি ওয়াচ ইন্ডাস্ট্রি। সো এখানে পোর্টারের ডায়মন্ড স্ট্র্যাটেজিটা আপনাকে পড়তে হবে। Using the data provided in exhibits and other information available, analysis and explain the brand position of Neon's watches ranges in the luxury watch market, Neon's performance between 2018 and 19. For the purpose of this requirement, ignore the sales director's market research. আপনার sales director একটা ছাড়া আপনার market research করতে বলছে। Calculate the price elasticity of demand for Neon's Alpha watch range that is implied by the sales director market research. Discuss the implication of your result for Neon's pricing strategy. Discuss the advantages and disadvantages of the growth strategies proposed by the operation, R&D and commercial directors. যেটা আপনার R&D director R&D বলছে কি যে আপনার অপারেশন ডাইরেক্টর বলছে যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, আরেকজন বলছে কমার্শিয়াল ডাইরেক্টর বলছে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, আর আর&ডি বলছে ই স্ট্র্যাপ আপনার দিবে। এইভাবে আপনাকে অ্যানসারটা করতে হবে। তাহলে এখন অ্যানসারটা দেখেন কি বলছে। এই যে পোর্টারের ডায়মন্ড থিওরিতে কি আছে, একটা হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন, ডায়মন্ড কন্ডিশন, রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ, স্ট্রাকচার স্ট্র্যাটেজি এন্ড রাইভালরি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্র্যান্ড পজিশন অফ ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, আপনার ব্র্যান্ড পজিশন কি আছে এখানে আপনার ব্র্যান্ড পজিশনে আপনার কি আছে যে আমরা এটা পড়ছিলাম না যে কাউবয় ব্র্যান্ড, প্রিমিয়াম ব্র্যান্ড, ইকোনমি ব্র্যান্ড, বার্গেন ব্র্যান্ড পড়ছিলাম। এটা কি পড়ছিলাম আমরা কেউ?
জি স্যার। কাউবয় ব্র্যান্ড বলতে কি বোঝায়? হাই তারপর প্রাইস লো কোয়ালিটি। জি, পড়েন নাই কেউ আপনারা। তারপর হচ্ছে আপনার এই যে ফাইনান্সিয়াল অ্যানালাইসিস করা হয়েছে, যে আপনার ফাইনান্সিয়াল কোনটা বাড়তেছে কোনটা কমতেছে, তারপর হচ্ছে সামারি করা হচ্ছে, এবং ফাইনালি প্রাইস ইলাস্টিসিটি, ডিমান্ড, যে আপনার প্রাইস আপনার কোনটাতে বাড়াইলে আপনার কত পার্সেন্ট বাড়তেছে, এবং আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন যে অপারেশন ডাইরেক্টর কি বলছে, R&D ডাইরেক্টর কি বলছে, কমার্শিয়াল ডাইরেক্টর কি বলছে, এবং সেই অনুযায়ী আপনি একটা সামারি টানতেছেন। The various options are not necessarily mutually exclusive. On the face of its outsourcing, production may reduce cost, but may potentially destroy some of Neo's brand reputation and is probably not advisable, given that customer focus is not necessarily on the cheapest price. If market research is favorable and the E-strap is to be considered, it may be worth producing this under a different brand names. The alliance with Shaoxi seems like the best strategic fit and is probably the most favorable strategy. ঠিক আছে, আপনার এইভাবে আপনি সামারিটা আপনার দিতে হবে। তা আপনারা কি কোশ্চেনটা দেখতে পারবেন বাসায় কেউ? আপনার বোধহয় ক্লাসে সবাই সবাই ইয়ে হয়ে গেছেন, খুব এক্সস্টেড হয়ে গেছেন, কেউ কোনো কন্ট্রিবিউশন করতেছেন না। আমি কি ক্লাস ক্লোজ করে দিব? হ্যাঁ, আপনাদের কারো রেসপন্স পাচ্ছি না, আমি কি ক্লাস ক্লোজ করে দিব তাহলে? না স্যার, কেস এরকম না, স্যার। কেসগুলো স্যার ক্লিয়ার করে দিলে না স্যার, আমাদের স্যার জন্য আপনি উপকার হবে। কন্টিনিউ করুন স্যার। করুন স্যার। এই কোশ্চেনটা তো পাঠাইছি আপনাদেরকে, তাই না? জি স্যার। সেপ্টেম্বর 2021-এ কি আসছে দেখি। অডিও লিমিটেড গ্লোবাল কোম্পানি, ঠিক আছে, which streams audio content to computers and mobile devices using the internet. সো এখানে আপনার ফার্স্টে যাই আমরা, যে তার কম্পিটিটিভ স্ট্র্যাটেজি একটা দিছে, স্ট্রাকচার এন্ড কালচার দিছে, নিউ পডকাস্ট স্ট্র্যাটেজি দিছে, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এখানে দেখেন সে ফার্স্টে কি বলছে, যে অ্যানালাইসিস অডিওস অর্গানাইজেশনাল স্ট্রাকচার এন্ড অ্যাসেস দ্য এক্সটেন্ট to which it supports innovation and competitive advantage. আমরা পড়ছি innovation and competitive advantage. Using the data in Exhibit 1 and 2 and the other information provided, evaluate audit's performance in the next year, explain the benefits and risk launching, explain how the finance function as a business partner can assist audio in relation to the proposed strategic partnership with Cover. সো রিসেন্টলি আপনার প্রচুর স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হচ্ছে, সো এটা নিয়ে আপনারা একটু বেশি পড়বেন। দেখেন আপনার এক্সামের কোশ্চেনের অ্যান্সার কি দিছে, এটা পড়ছিলাম আমরা, স্ট্র্যাটেজিক অ্যাপেক্স, টেকনো স্ট্রাকচার, সাপোর্ট জি স্যার। স্টাফ, অপারেটিং কোর, এটা কি মিন্সবার্গ। তো মিন্সবার্গের থিওরি আপনার এখানে চলে আসছে,
হ্যাঁ, তারপরে বলছে যে ডাটা অ্যানালাইসিস পারফরমেন্স। তা ডাটা অ্যানালাইসিস তো আপনারা সবাই করতে পারেন, সারাদিনই তো আপনারা ডাটা নিয়ে কাজ করেন, যে রেভিনিউ বাড়ছে কত, সেলস মিক্স কত, গ্রস প্রফিট কত, এই অনুযায়ী আপনাদেরকে অ্যান্সারটা আপনার করতে হবে, ফাইন্যান্সিয়াল একটা অ্যান্সার। তারপর আপনার যে এই যে আপনার বেনিফিট এন্ড রিস্ক অফ অডিও ইউথ, তার তার যেই মার্কেটে সে যে যাচ্ছে সেটার জন্য আপনার কি কি রিস্ক হইতে পারে এবং কি কি বেনিফিট হইতে পারে, আপনার বেনিফিট এবং রিস্ক আপনার, দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ শর্ট অ্যানালাইসিস আপনাকে করতে হবে। তারপর হাউ ফাইন্যান্স ফাংশন অ্যাজ এ বিজনেস পার্টনার কুড অ্যাসিস্ট ইন রিলেশন টু প্রপোজ পার্টনারশিপ। এখানে আপনাকে আপনাকে একটা আপনার জিনিসটা পড়ে আপনাকে একটা অ্যান্সার দিতে হবে যে আপনার এখানে কতটুক ফেভারেবল অথবা আপনি কতটুক আনফেভারেবল আপনার অবস্থায় আছে। দ্বিতীয় কোশ্চেন কি আসছে দেখেন। এই যে এখানে দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা আমরা পড়ছিলাম না, সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, মার্কেটিং মিক্স, এটা পড়ছিলেন? জি স্যার। জি স্যার। এই যে দেখছেন কোশ্চেন চলে আসছে যে সাজেস্ট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মার্কেটিং স্ট্র্যাটেজি ফর কেথি অ্যাপ, যে আপনার নতুন একটা অ্যাপ আসছে, এর আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে। এই যে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্সার চলে আসছে। তারপরে আপনার ক্যালকুলেট ফর ইচ টার্গেট মার্কেট এন্ড এক্সপেক্টেড নাম্বার অফ ইউজার্স এন্ড অ্যানুয়াল রেভিনিউ এন্ড গ্রস প্রফিট ফ্রম দ্য কেথি অ্যাপ, কমেন্ট ব্রিফলি অন ইয়োর রেজাল্ট, identify and explain barriers and implementation of app strategy for both Cathy and the farmers। এখানে সে কি বলছে যে কোশ্চেনটা খুব মজার, যে আপনার ক্যাথি কর্পোরেশন ইজ এ বিজনেস ইন ইন্ডিয়া হুইচ সেলস সিডস, আপনার সিড সেল করে। হ্যাঁ, তো এই সিড সিড আপনার সেল করতেছে ফার্টিলাইজার এবং পেস্টিসাইড টু ফার্মার্স। Cathy has a strategic partnership with a range of suppliers and distributors. Its reporting currency is US dollar. In the year ended 31st December 2020, Cathy's revenue was $89 million with a 25% gross profit margin. More than 40% of India's labor force works in agriculture. Many farmers are smallholders who farm less than 2 hectares each using traditional techniques. Water is scarce and crops are often damaged by unforeseen weather events and pests. As a result, the average crop yield for Indian farmers are 40% lower than the best attainable global yield. সো ক্যাথি অ্যাপস কি করছে, যে ক্যাথি একটা অ্যাপস নামাইছে, সেখানে কি করতেছে, সে আপনার বিভিন্ন ধরনের সয়েল অ্যানালাইসিস, ওয়েদার অ্যালার্ট, ক্রপ মনিটরিং, বিভিন্ন জিনিস আপনার দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আপনার কি হচ্ছে, টু হেল্প অ্যাড্রেস দ্য প্রবলেম কজড বাই ক্লাইমেট চেঞ্জ, Cathy has developed a smartphone app. A farmer who downloads the Cathy app will input information about the size of their farm, typical crops, and their sowing and harvesting cycles. The app will use scientific data, machine learning, and data analytics to help the farmer make informed decision on what crops to plant, when to sow seeds, the how and when to irrigate. Use of the app is expected to increase yield for farmers by up to 20%. আপনার দেখা যাচ্ছে যে এই তিনটা জিনিস দেওয়ার কারণে তারা বলতেছে যে আপনার আপনার সেল বাড়বে কিভাবে, যে তারা একটা অপশন দিচ্ছে যে নাম্বার অফ ফার্মার্স 120, স্মল হোল্ডার, মিডিয়াম সাইজ, মেম্বার অফ ফার্মিং কোঅপারেটিভ, দেন আপনার পার্সেন্টেজ অফ ফার্মার্স উইং স্মার্টফোন, যে আপনার 35% করে, 60%, 40%,
proposed annual fee for use of app. Smallholder free, medium size $1, member of farming cooperative হচ্ছে free. So farmers with smartphones likely download app 10%, 5%, 12%. Annual expected in-app sales per farmer হচ্ছে $2.5, $5, $3.5. So এখানে আপনাকে দেখতে হবে যে আপনার মার্কেটটা কতটুকু বাড়ছে। এই যে এখানে আপনার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন তো মনে হয় দেখা যাচ্ছে না। কি বলেন? আপনারা এতক্ষণ বলেন না কেন? দেখা যাচ্ছে তো। ওটা মনে হয় আমার সমস্যা তাহলে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে না। ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ জুম করলে ভালো হয়। জুম করলে ভালো হয়। এবার ঠিক জি আছে? স্যার, হ্যাঁ 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 স্যার, আগেও দেখা আচ্ছা। গিয়েছিল। এখন দেখেন এক্সপেক্টেড মার্কেট এন্ড এডিশনাল ইনকাম কি হচ্ছে। স্মল 120 মিলিয়ন, 35 মিলিয়ন, 55 মিলিয়ন। স্মার্টফোন উইং 35%, 60%, 40%। অ্যাপ ইউজার 10%, 5%, 12%। ওভারঅল অ্যাডপ্টার্স 3.5, 3 and 4.8। এক্সপেক্টেড মেম্বার তাহলে কত হবে? 120 into 3.5% হচ্ছে 4.21 মিলিয়ন, 2.64 মিলিয়ন। ঠিক আছে, এখন আপনার টোটাল ইনকাম বাড়বে কত? যে আপনার এখানে ফ্রি দিচ্ছেন, এটা ফ্রি দিচ্ছেন, এখানে আপনার $1 দিচ্ছেন। তো ইন অ্যাপ অ্যানুয়াল স্পেন্ড কত? $2.5 পার ডলার, $5, $3.5। তাহলে আপনার কি হচ্ছে যে 4.2 into 2.5 আপনার 10.5 মিলিয়ন সেলস হচ্ছে, 5.25 হচ্ছে 9.2, 25% মার্জিনে আপনার আসতেছে। এইটা অ্যানুয়াল ইনকাম আসতেছে 1.05, তার টোটাল ইনকাম আসতেছে 7.2 মিলিয়ন। আপনার প্রফিট বাড়তেছে। Targeting small farmers is the most lucrative but maybe hardest market as it is so fragmented. The cooperative gives the least in net income but will give economies of scale as it offers one-point contract assumptions regarding ownership adoption এত। সো আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনি একটা ফাইনান্সিয়াল অ্যানালাইসিস আপনি করে ফেললেন। দ্যাট মিনস আপনি কত মার্কস? 6 মার্ক আপনি পেয়ে গেলেন। Identify and explain the barriers to implementation of the Cathy app strategy for Cathy and the farmers. আপনার কি ব্যারিয়ার থাকতে পারে? ব্যারিয়ার কি? The market is vast and Cathy may not have the resource to target all segment. AI data strategy is likely to need significant upfront investment in IT, depending on how much data Cathy already has establishing. Cathy may lack the technological expertise. Collecting and holding personal data about farmers is likely to have legal and security implications. The Indian agricultural sector highly fragmented. The wide variety climate condition. এইগুলো আপনার ব্যারিয়ার কোম্পানির ক্ষেত্রে হতে পারে। আর ফার্মারের ক্ষেত্রে কি? The level of ownership of smartphone infrastructure required for internet access may vary from one region to another. এক এক জায়গা থেকে এক এক জায়গায় আপনার স্মার্টফোন নাও থাকতে পারে। The expense may be prohibited for some smallholders with low income. Farmers come from various backgrounds and may be resistant to change if they are using traditional manual farming techniques. আপনার ফার্মাররা কি হয়? চন্দ্র সূর্য দেখে আপনার চাষাবাদ করে অনেক সময়। তো সেইটার পরিবর্তে আপনার এই অ্যাপস দেখে আপনার চন্দ্র সূর্যের পরিবর্তে বা সমুদ্রের বা নদীর ঢেউয়ের উপরে ডিপেন্ডেন্ট না করে স্মার্টফোনের উপরে ডিপেন্ড করা, ট্রেডিশনাল থেকে আপনার স্মার্টফোনে কনভার্ট করা বেশ ডিফিকাল্ট, তাই না? সো এটা একটা ব্যারিয়ার। Farmers come from various backgrounds and resist. The farmers will take time to adapt to new technology. So farmer may need training on how to use the app and technology. Farmers may be reluctant to adopt digital solution with unproven benefits. So আপনার এটা তো কোনো বেনিফিট আসে নাই, সো সেক্ষেত্রে সে যে উইদাউট প্রুফ সে কি এটা ইউজ করবে কি করবে না, এই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে 6 আর 8 কত? 23 মার্ক। পারবেন? পারা যাবে?
ICAB এর কোশ্চেন গুলো কি আপনারা দেখছেন? জি স্যার। কোনটা পড়ালাম আপনাদের? পোর্টারের ডায়মন্ড থিওরিটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার পোর্টারের আপনার ডায়মন্ড থিওরি। এই ডায়মন্ড থিওরিটা হচ্ছে আপনার এটা ডায়মন্ডের মতো, ঠিক আছে, যে আপনার ফার্ম স্ট্র্যাটেজি, ডিমান্ড কন্ডিশন, রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টর কন্ডিশন, এখানে আপনার চেঞ্জ আছে, এখানে আপনার গভর্নমেন্ট আছে। সো এইভাবে আপনার কোন চেঞ্জ এবং গভর্নমেন্ট কিভাবে ইম্প্যাক্ট করতেছে এই টোটালটা নিয়ে আপনার একটা স্ট্র্যাটেজি দাঁড় করাইছে। এটা যদি একবার আপনার পুরোটা পড়তে পারেন তাহলে মোটামুটি আপনার এইটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। আর নেক্সট আরেকটা ক্লাস আছে, যদি আপনাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাকে একটু মেল করে দিয়েন, তাহলে ওই অনুযায়ী আমি প্রিপারেশন নিব। আর শেষ করি আজকে এখানেই। আপনারা আপনাদের থেকে কোনো স্যার জি স্যার ফিডব্যাক পাচ্ছি না। স্যার ক্লাসটা স্যার হ্যাঁ, শুক্রবারে না নিয়ে অন্য দিন নেওয়ার ব্যবস্থা করা যায় না? আপনার ক্লাসটা বিশেষ করে আমি তো কারণ কয়েকবার দুইটা বললাম হানিফ ভাইরে, আবার নেক্সট ফ্রাইডে তো আমি নিতেও পারবো না, সেটাও আমি বলছি। নেক্সট ফ্রাইডে তো আমি ঢাকার বাইরে যাব। আমি দেখি কালকে আপনার ওই যে আবার একটু ফোন দিব, ফোন দিয়ে হালিম ভাইকে বলবো যে আমি একটু চেঞ্জ করতে। আপনাদের এখানে ক্যাপ্টেন কে আছে? কপিল দা। কপিল দা। কপিল দা আছেন আপনি? কপিল দা কি আছে? মেবি নাই। তাহলে আরেকজন একটু সুমেশ দা আছে স্যার, সুমেশ দা ইয়ে করতে পারেন, সুমেশ দা আমাদের অনেক কে কে?
হ্যাঁ দাদা জনিদা আপনি নেন। দাদা আপনি নেন দাদা, ঠিক আছে। একটু কথা বলেন হালিম ভাইয়ের সাথে যে একটু চেঞ্জ করা যায় কিনা। কেউ একটু কথা বলতে পারবেন? স্যার কপিলদার সাথে স্যার এই ব্যাপারে আলোচনা করতে এই যেতে পারে। কপিলদার ছাড়াও তো আর দুইজন ক্যাপ্টেন ছিলেন, কপিলদার ছাড়া তো আর দুজন ক্যাপ্টেন ছিলেন, একটা ম্যাডামও তো ছিলেন, নাই? ঠিক আছে, আপনারাও কথা বলেন, আমিও কথা বলবো যে নেক্সট একটু চেঞ্জ করা যায় কিনা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা 13, 14, 15, 16 চ্যাপ্টার শেষ করবো। আমার করার উপায় নেই, সব একসাথে ধরতে হবে আর কি। অথবা নেক্সট ক্লাসে আপনার পোর্টারের থিওরি গুলো আমি পড়াবো আর কি। ঠিক আছে, তাহলে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওকে স্যার। স্যার। আসসালামু Thank you. আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।